এনে যেন কমেন্ট আসে, প্লাস বই দাও। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আমাদের গতকাল বিভিন্ন চাকরি পরীক্ষা গেল এবং আজও কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা গেল। এই যে সাম্প্রতিক যে চাকরি পরীক্ষাগুলো হয়, এই প্রশ্নগুলো যদি আমরা ব্যাখ্যা সহ একটু সমাধান করি, তাহলে এর দেখা গেছে যে সামনে যে চাকরি পরীক্ষাগুলো হবে এখান থেকে হুবহু কমন পড়বে। আর আমরা একটা ধারণা নিতে পারি যে আসলে বাংলা ব্যাকরণ বা সাহিত্য থেকে কয়টা প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো 99 নতুন বোর্ড বই থেকে ধরে নাকি পুরাতন বোর্ড বই থেকে ধরে, এটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তবে খেয়াল রাখবেন যে নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই কিন্তু অনুযায়ী কিন্তু এই সপ্তাহে কিন্তু একটা গতকাল কিন্তু চাকরি পরীক্ষা হলো। এই জন্য খেয়াল রাখবেন যখন যে প্রশ্নটা যে আলোকে আসবে ওই আলোকে উত্তর করবেন, পুরাতন বোর্ড বই আলোকে উত্তরটা করবেন না। তাই এই হলো আমাদের কেরিয়ার প্লাস বাংলা বইটা। এই কেরিয়ার প্লাস বাংলা বইটা নতুন একদম এডিশন বাজারে আসছে 26 সালের। এখানে 2026 সালের প্রশ্ন অ্যাড করা আছে, 2025 সালের প্রশ্ন অ্যাড করা আছে। সুতরাং এই সুন্দর বইটা আপনি নীলক্ষেত মামুন বুকসে পাবেন। আজকে সর্বোচ্চ শেয়ারকারী যিনি থাকবেন তার জন্য থাকবেন এই যে মানে এই বইটা একদম ফ্রি থাকবে। তো সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু কেরিয়ার প্লাস বাংলা বইটা পেয়ে যাবেন একদম আপডেট, একদম নতুন যে বইটা। হ্যাঁ, দেখি কারা কারা আছেন আমাদের এই লাইভ সেশনে, কারা কারা আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন দ্রুত। কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা যুক্ত হয়েছে তারা দেয়। প্রতি শুক্র শনিবার চাকরি পরীক্ষা হয়, কিন্তু এই চাকরি পরীক্ষাগুলোতে আপনি যদি ভালো না করেন তাহলে কিন্তু একদম শেষ। অনেকেই চাকরি প্রচুর পরিমাণে মানে ক্যান্ডিডেট থাকে, পদসংখ্যা থাকে কম, 10 থেকে 20 নম্বরের চাকরি পরীক্ষাগুলোতে, এবং সেখানে হাড্ডাহাড্ডি লড়াই, সর্বোচ্চ নম্বর, তার ভিতরে টুকটাক প্রশ্ন ফাঁস তো আছেই। হ্যাঁ ঠিক আছে, তারপর ডিভাইস পার্টি তো আছেই। এর ভিতরে আপনাকে কি করতে হবে, এগিয়ে যেতে হবে সামনে। এজন্য আপনাকে কি করতে হবে, পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নেই। তো দেখি আপনারা কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান, আর আমরাও একটু শেয়ার করে দিই, দেখি কারা কারা শেয়ার করছেন। হ্যাঁ, আর আপনারা কেমন আছেন একটু কমেন্ট করেন তো, কেমন আছেন সবাই। আর এই চাকরি পরীক্ষাগুলো যে দেন আপনারা, হ্যাঁ এই পরীক্ষাগুলো কি ভালো হয় কিনা, প্রস্তুতি কেমন, না শুধু ঢাকা শহরে আসেন আর যান আর বাপ মার টাকাগুলো খরচ করেন, ঢাকা শহরে রেলগাড়ি ট্রেনের ভাড়াগুলো লঞ্চের ভাড়াগুলো দিয়ে দিয়ে ঢাকা শহরে আসেন আর যান, এগুলো করেন না? এগুলো অনেকেই করেন যারা পড়াশোনা টুকটাক শুরু করছেন। তাজিয়া ইসলাম, তিনি সালাম, ওয়ালাইকুম আসসালাম। আরিফা খানম আছেন, নাফিজা জান্নাত আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং দেখি আরে কারা কারা, জান্নাতুল ফেরদৌস আছেন আমাদের সাথে, রুকসানা আমাদের সাথে যুক্ত হয়েছেন, কিন্তু গুড। দ্রুত আমরা একটু জয়েন করে ফেলি, তাহলে কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে পারবো, কারণ আমরা চমৎকার চমৎকার প্রশ্ন আপনাদের সামনে আমরা হাজির করে নিয়ে আসবো। দেখেন এই প্রশ্নটা, দেখেন এই প্রশ্নটাই একদম দেখেন, সন্ধিতে কিসের মিলন হয়। এখানে কিসের বানানটা কিন্তু ভুল আছে, কিসের বানানটা এখানে ভুল আছে, মিস্টেক। আপনারা কিসের বানানটা এখানে লিখে দেওয়া, কয়স্কির কি দন্ত শেখারা, কিসের বানান কিন্তু কয় দিকের কি দন্ত একারা। তা সন্ধিতে কিসের মিলন হয় আমরা জানি। দেখেন আমরা ছোটবেলা থেকে পড়েছি বিদ্যা যোগ আলয়, বিদ্যা যোগ আলয় সমান সমান কি বিদ্যালয়, বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয়। তো এখানে সন্ধির ক্ষেত্রে দ্বিতীয় ধ্বনির নিচে নজর রাখতে পারে। এখানে বিদ্যা উচ্চারণে কোন আধুনিতে আসছে, এখানে সরাসরি আধুনি আছে। তা আকার আর এই আকার আর আকার মিলে আকার হয়ে গেল, অর্থাৎ অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়ে গেল। তো এখানে কিন্তু ধ্বনির মিলনটা ঘটলো, মূলত কিসের মিলন ঘটলো, ধ্বনির। এই জন্য বলা হয় পরস্পর কাছাকাছি দুই ধ্বনির মিলনকে সন্ধি বলে। কিন্তু আপনারা ভুলেও পড়বেন না, যারা আপনারা পুরাতন বোর্ড বইগুলো পড়েন তারা কিন্তু এটা কিন্তু পরীক্ষায় উত্তর করে আসছেন বর্ণ, আসলে এটা হবে ধ্বনি। এই জন্য পুরাতন বোর্ড বইগুলোতে কিন্তু ভুল আছে। হ্যাঁ, ওখানে লেখা আছে দুই বর্ণের মিলনকে সন্ধি বলে, অনেক বাজারে গাইডে আমি দেখেছি লেখা আছে, এবং অনেক শিক্ষকরাও দেখেছি গ্রামে পড়ায় যে দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। এটা ভুলেও পড়বেন না, এটা পড়বেন হলো দুই ধ্বনির মিলনকে সন্ধি বলে। এখন থেকে কি বলবেন, পরস্পর কাছাকাছি দুই ধ্বনির মিলনকে সন্ধি বলে। দুই ধ্বনির মিলনকে কি বলে, দুই ধ্বনির মিলনকে সন্ধি বলে। দ্রুত লেখেন, দুই ধ্বনির মিলনকে কি বলে, সন্ধি, 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 সন্ধি। লিখছেন? তাহলে এখানে কি হবে, ধ্বনি হবে। উত্তরটা কি হবে, ধ্বনি। উত্তরটা কার কার হয়েছে একটু হাত জাগাও তো দেখি, হাত জাগাও, কার কার হইলো একটু হাত জাগাও, হাত জাগাতে হবে কিন্তু, কার কার হইলো উত্তরটা, কার কার হইলো দেড় তো। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে রাখবে, টাইম লাইনে রেখে দাও। এটা ব্যাখ্যা সেগুলো পড়লে আপনি সামনের যত নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, বিসিএস বলেন, এই চাকরি পরীক্ষাগুলো কিন্তু আসবে। তা আর কখনো বলা যাবে না দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। তাহলে পরস্পর কাছাকাছি দুই ধ্বনির মিলনে কি হয়, সন্ধি হয়। তা সন্ধিতে কিসের মিলন হয়, ধ্বনির মিলন, ধ্বনির মিলন, ধ্বনির মিলন। ক্লিয়ার সবাই? এই তো দেখেন পরেরটা, দেখেন কি
এখানে একটা চমৎকার একটা প্রশ্ন, গগনচুম্বী। গগনচুম্বী কোন সমাসের উদাহরণ? এটা একটা কঠিন একটা প্রশ্ন। দ্বন্দ্ব সমাস তো হবেই না, দ্বন্দ্ব সমাস উভয় পদের অর্থের প্রাধান্য পায়, এটাকে তো দ্বন্দ্ব সমাস হবে না। তৎপুরুষ সমাস, গগনের ন্যায় চুম্বী হবে। তৎপুরুষ সমাস তো বিভক্তিযুক্ত সমাস। এখানে যদি আমরা বলি গগন, এখানে দ্বন্দ্ব সমাস তো হবেই না, এটা কাটা যায়। কর্মধারায় হবে না, গগনের চুম্বীর ন্যায় এটাও হবে না। আচ্ছা, তৎপুরুষ আর বহুব্রী দেখি, দুইটার মধ্যে আমরা যদি বলি গগনের ন্যায় চুম্বী, তাহলে তো বহুব্রী মারিলে হবে না। আচ্ছা, তৎপুরুষ সমাস দেখি, গগনের চুম্বী, গগন চুম্বী, যদি অনেকে এটা তৎপুরুষ টিক দিচ্ছেন, যেমন আপনারা লিখছেন গগনের চুম্বী সমান সমান গগনের চুম্বী, তা গগনের কোনো চুম্বী এরকম হয় না, এটা হবে বহুব্রী সমাস। অর্থাৎ গগন চুম্বী যার সমান সমান কি গগন চুম্বী, এটা হলো বহুব্রী সমাস। অর্থাৎ পূর্বপদ ও পরপদ ভিন্ন, নতুন অর্থ যদি প্রকাশ পায়। গগন চুম্বী বলতে এখানে আকাশকে বোঝাচ্ছে, অর্থাৎ গগন চুম্বী যার, যেহেতু থার্ড পার্সন বোঝাচ্ছে এই জন্য এটা হবে বহুব্রী সমাস। কোন সমাস? বহুব্রী সমাস। তো ক্লাসটা সবাই যদি শেয়ার করে রাখেন তাহলে ভালো হবে, কিন্তু আর সর্বোচ্চ শেয়ার যদি করেন আবার, তাহলে কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু অবশ্যই ক্যারিয়ার প্লাস বাংলা বইটা কিন্তু পাবেন, তাই তো? দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। আচ্ছা, এই প্রশ্নটা কি বলছে এখানে, কোনটি বেতিয়ার বহুব্রী? এটা তো অ্যাভেলেবেল পারার কথা। এই প্রশ্নটা আমার মনে হয় না এমন কেউ নাও যারা এটা পারেন নাই পরীক্ষায়। দেখি আপনাদের কাছ থেকে উত্তর আশা করতেছি। এটা কি হবে দেখি, এটা কি আছে? আলহামদুলিল্লাহ, রাব্বি রাব্বি বিনতে হাসান। দেখি আবার কোনটা হবে, শামীম রেজা, বহুব্রী সমাস, মর্জিনা খাতুন, স্যার সি নাম্বার, তাই তো? আচ্ছা দেখি আপনারা কে কি বলছেন, কানাকানি, মারামারি, ধরাধরি, বা এই যে দেখেন তার বেতিয়ার বহুব্রীটা কি? বেতিয়ার বহুপুরী চেনার উপায় হলো পূর্ব পদে স্বরে আ থাকে এবং পরপদে কি থাকে, এবং পরপদে রস্বই থাকে। তা পূর্বপদে স্বরে আ থাকে এবং পরপদে রস্বই থাকে, সেটাকে বলা হয় বেতিয়ার বহুব্রী। যেমন আমরা একটা উদাহরণ দিই যে হাতা হয়কার হা তস্কেরতি, হাতে, হাতা হাতি। এ দেখো হাতা এখানে আছে স্বরে আ, হাতি এখানে আছে কিন্তু রস্বই, হাতাহাতি। তো এরকম দেখো এখানে আছে কোনটা, কানাকানি। কোনটা আছে? কানাকানি। মূল শব্দ কানা, স্বরে আ আছে, আর কানি এখানে রস্বই আছে। তাহলে বেতিয়ার বহুব্রী মানি মনে রাখবেন যে পূর্বপদে একটা স্বরে আ থাকবে এবং পরপদে একটা রস্বই থাকবে। সেটা না এরকম হাতাহাতি, মারামারি, ধরাধরি, কিলাকিলি, ঘুষাঘুষি, মনে থাকবে তো? তাহলে এটার নাম হলো বেতিয়ার বহুব্রী। হোক, ওকে। পরেরটা আমরা চলে যাই। দেখো চমৎকার একটা প্রশ্ন, অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা কোনটি? আমরা জানি কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত কাব্যের নাম হলো অগ্নিবীণা, ঠিক আছে? এই বিখ্যাত কাব্যের নাম কি? অগ্নিবীণা। এই অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটা? অগ্রপথিক, বিদ্রোহী, নাকি প্রলয়োল্লাস, নাকি ধূমকেতু? এর ভিতর আপনি জানেন এটাও হবে না, এটাও হবে না, হয় এটা না হয় এটা। এই দুইটার মধ্যে আইডেন্টিফাই করেন কোনটা হবে, কোনটা হবে এটার মধ্যে দ্রুত বলেন। মনির ইসলাম, সানজিদা অসু, মেঘ বালিকা আছেন আমাদের, শিমু আক্তার আছেন, আসমান হুসনা আছেন, নাফিজা জান্নাত বুশরা আছেন, হিলা সুলতান আছেন, নাইমা ইসলাম আছেন, এম রহমান আছেন আমাদের সাথে, মোহাম্মদ রাসেল আছেন আমাদের সাথে, খন্দকার সাদি আছেন আমাদের সাথে, গুড গুড গুড, সাথী বিশ্বাস আছেন আমাদের সাথে, সঞ্জিতা ঐশীও আছে আমাদের সাথে। আচ্ছা দ্রুত ভালো, এটা কোনটা হবে? অলরেডি কিন্তু বলে দিয়েছেন স্যার, গ নাম্বার উত্তর, প্রলয়োল্লাস। কারণ এই প্রশ্নটা কিন্তু বিগত সালে অনেক জব পরীক্ষায় কিন্তু আসছে। তাহলে এটা কি হবে? অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা হলো প্রলয়োল্লাস, প্রলয়োল্লাস, প্রলয়োল্লাস। ওকে, এটা অনেকবার চাকরি পরীক্ষা আসছে। পরের প্রশ্নটা আমরা একটু দেখি, আঞ্চলিক ভাষার অপর নাম কি? এখানে কিন্তু কয় রস্বইকার হবে না, হবে কয় দীর্ঘিকার। আঞ্চলিক ভাষার অপর নাম কি? আমরা জানি আঞ্চলিক ভাষার অপর নাম কি, দ্রুত বলো। সংজ্ঞাটা মনে রাখো, অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য, অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য, অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য তাকে কি বলে? অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য তাকে কি বলে বলতে পারবা? তাকে বলে আঞ্চলিক ভাষা, তাকে বলে আঞ্চলিক ভাষা বা উপভাষা, আঞ্চলিক ভাষা বা উপভাষা। তো মনে রাখবেন যে অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য তাকে বলে আঞ্চলিক ভাষা বা উপভাষা, তাই না? আপনি দেখবেন যে বরিশালের একভাবে কথা বলে, মানে বরিশালে যদি মানে একটা জিনিস খেয়াল করেন, বরিশালেরা যারা আছে তারা মানে কমে যাও, মানে আপনি কোথায় যান জিজ্ঞেস করলে আঞ্চলিক ভাষা বলে কমে যাও, কি কমে যাও। আর এরপর যদি আপনি পদ্মা সেতুটা পার হন, এরপর যদি পুরনো ঢাকায় প্রবেশ করেন, সদরঘাটে লঞ্চের পাশা ধরে যদি আসেন, তখন কিন্তু পুরন ঢাকায় মানুষ আর কইবে না তুমি কমে যাও, মনু কমে যাও, এটা কিন্তু কইবে না। তারা কইবে
আবেহালায় কই যায়, আবেহালায় কই যায়, আবেহালা, আবেহালায় কই যায়, এই যে আবেহালায় কই যায়, এই যে পুরান ঢাকায় বলবে। এরপর আবার ময়মনসিংহ আছে, বিভিন্ন অঞ্চল আছে, চট্টগ্রাম আছে, রাজশাহী আছে, সিলেট আছে। এই জন্য আঞ্চলিক অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য তাকে বলে আঞ্চলিক ভাষা বা উপভাষা। তাহলে আঞ্চলিক ভাষার অপর নাম কি? উত্তরটা বলে দাও। কি? উপভাষা, উপভাষা, উপভাষা। কোনটা হবে? উপভাষা। পেরেছেন সবাই, কারণ এটা অনেকবার চাকরি পরীক্ষা আসছে এটা, তাহলে আমরা পেরেছি, তাই তো? আমরা পেরেছি। ওকে, সবাই বলেছেন। বা সুমি আছে, সানজিদ আছে, রুকসান আক্তার আছেন, নাফিস আছেন, গুড। আচ্ছা, পরের প্রশ্ন আমরা একটু দেখি কি আসতেছে এখানে। দেখি 6 নাম্বারটা দেখি। কোনটি পত্নী অর্থে স্ত্রী নারীবাচক শব্দ? পত্নী, পতি মানে স্বামী, আর পত্নী মানে স্ত্রীবাচক। তা কোনটি পত্নী অর্থে নারীবাচক শব্দ এখানে? মানে এটা কিন্তু 9-10 নতুন বোর্ড বইয়ের প্রশ্ন, এটা কিন্তু নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইয়ের একটা প্রশ্ন। কোনটি পত্নী? পত্নী মানে কি? স্ত্রীবাচক। পত্নী মানে স্ত্রীবাচক, স্ত্রীবাচক অর্থে নারীবাচক। এখন এখানে দেখো না, ছাত্রী এটাও কিন্তু নারীবাচক শব্দ, জেলেনি এটাও নারীবাচক শব্দ, আয়া এটাও নারীবাচক শব্দ, আর এটা সামা এটা তো হবেই না। আচ্ছা দেখি, এটা কেটে দাও, এই 1 2 3 এই তিনটার ভিতরে দেখি কোনটা হবে। তিনটার ভিতরে দেখি কোনটা, কোনটা দেখে দ্রুত বলো। হ্যাঁ, এটা কোনটা হবে? কোনটা হবে? কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ? আপনি কিন্তু বিপদে পড়ছেন, তাই না? এটা 9-10 নতুন বোর্ড বই থেকে প্রশ্ন করা হয়েছে। ছাত্র এর স্ত্রীলিঙ্গি ছাত্রী, কিন্তু ছাত্রী কিন্তু বিবাহিত না, সে কিন্তু বিবাহিত না, তাই না? এখানে কি জেলেনি না আয়া? পত্নী অর্থে নারীবাচক শব্দ বলেন তো? আয়া মানে কে? যারা মানে ঘরের বিভিন্ন কাজকর্ম করবে, তারা কিন্তু ওরকম বিবাহিত হতে পারে, অবিবাহিত হতে পারে। ছাত্রী এটা ছাত্রী কিন্তু বিবাহিত অবিবাহিত সবই থাকতে পারে। বাট জেলে এর স্ত্রীলিঙ্গ জেলেনি, এটা কিন্তু 100% বিবাহিত, অর্থাৎ এর হাজবেন্ড আছে এক পিস। জেলেনির এর হাজবেন্ড আছে এক পিস, সেটা হলো জেলে। সুতরাং উত্তরটা হবে জেলেনি। সুতরাং উত্তরটা হবে জেলেনি, যেহেতু তার হাজবেন্ড আছে একটা জেলে, এই জন্য এটাকে বলা হয় পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ। এটা নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইয়ের প্রশ্ন, 2026 সালের নতুন বোর্ড বইয়ের প্রশ্ন এটা। এবার চমৎকার একটা, এটাও নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইয়ের প্রশ্ন। গুণবাচক বিশেষণের উদাহরণ কোনটি? কেমন, চলন্ত, সবুজ নাকি চালাক? গুণবাচক বিশেষণ অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন। গুণবাচক বিশেষণ মানে অ্যাবস্ট্রাক্ট, এটা হলো গুণবাচক মানে অ্যাবস্ট্রাক্ট। তাহলে এটা কি হবে? কেমন, চলন্ত, সবুজ নাকি চালাক? কোনটা হবে গুণবাচক? কোনটা? যেটা দেখা যায় না। গুণবাচক যেটা দেখা, অ্যাবস্ট্রাক্ট দেখা যায় না। কেমন, চলন্ত, সবুজ নাকি চালাক? সবুজ রং দেখা যায়, চলন্ত দেখা যায়, কেমন ওটা তো হবেই না। চালাক অর্থাৎ যে তুমি যে একজন চালাক মানুষ, এটা কিন্তু সহজে মানুষকে দেখা যায় না। সুতরাং উত্তরটা কি হবে? চালাক, চালাক, চালাক। চালাক হলো আমাদের গুণবাচক বিশেষণের উদাহরণ। পরেরটা যদি আমরা ঝটপট এগিয়ে যাই, গাড়িটা বেশ জোরে চলছে। গাড়িটা বেশ জোরে চলছে, এই বাক্যে ভাববাচক বিশেষণ কোনটি? এটা কি বলছে? ভাববাচক বিশেষণ। ভাববাচক, নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইয়ের প্রশ্ন, ভাববাচক বিশেষণ অর্থাৎ ক্রিয়ার একটা ভাব বুঝো। গাড়িটা বেশ জোরে চলছে, এখানে দেখো এখানে ভার্ব কোনটা? ভার্ব হলো চলছে। এখনো গাড়িটা বেশ জোরে চলছে, এই বাক্যে ভাববাচক বিশেষণ কোনটা? বেশ, জোরে নাকি? এই যে দেখো এখানে কথার ভাববাচক মানে কি? দেখো প্রত্যেকটা কথার ভিতরে একটা ভাবই আছে। এখানে গাড়িটা এটা তো হবেই না, আহ, চলছে এটা তো ক্রিয়া, এটাও হবে না। তার এখানে বলছে গাড়িটা বেশ জোরে চলছে, এটা বেশ নাকি জোরে, কোনটা হবে বলো তো? এখন পর্যন্ত উত্তরটা আমি এখনো পাইনি। চালাক নিয়েই সবাই পড়ে আছো, দ্রুত বলো, দ্রুত। হ্যাঁ, বেশ, বেশ, হ্যাঁ, কারণ এই বেশ কথাটা কিন্তু, যেমন আমি যদি বলি, সাধারণত ভাববাচক বিষয়গুলো ধরা পড়ে কিন্তু বিভিন্ন কথার মাধ্যমে। তাহলে যে আমি বললাম যে তুমি কি খাবে, এ জবাবে তুমি বলো না আমার খাওয়া হবে না। এই যে ভাববাচক কিছু কথাবার্তা থাকে, ভাব মার্কা। যেমন এখানে বললাম যে গাড়িটা বেশ জোরে চলে, বেশ বলার তো দরকার নেই, মানে এটা একটা অতিরিক্ত কথা। বললেই কি হতো? গাড়িটা জোরে চলে। তো অতিরিক্ত যে একটা মানে ভাব, ক্রিয়ার যে একটা মানে ভাব এখানে প্রকাশ পেল, এটাকে বলা হয় বেশটা হলো এখানে ভাববাচক বিশেষণ। পরটা যদি দেখি আমরা, সারা রাত বৃষ্টি হয়েছে। দেখেন সারা রাত বৃষ্টি হয়েছে, এখানে সারা রাত, এখানে সারা রাত বৃষ্টি হয়েছে। এখানে সারা রাত কোন বিভক্তি? বিভক্তি জানতে চেয়েছে। যদি এখানে কারক জানতে চাইতো যে সারা রাত বৃষ্টি হয়েছে এটা কোন কারক, তাহলে 100% এটা হলো অধিকরণ কারক। তা সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত কোন কারক? এটা হলো অধিকরণ কারক। আবার কোন জব পরীক্ষা দিতে পারে, এটা হলো মনে রাখবো অধিকরণ কারক। এখন আপনাকে বের করতে বলছে যে সারা রাত বৃষ্টি হয়েছে, এখানে সারা রাত কোন বিভক্তি? এটা কি শূন্য বিভক্তি
সপ্তমী বিভক্তি নাকি তৃতীয় বিভক্তি নাকি পঞ্চমী বিভক্তি? দেখি তো কোনটা হবে। উত্তরে ঝটপট বলো, ঝটপট বলো, দ্রুত দ্রুত বলতে হবে, দ্রুত। আর সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু ক্যারিয়ার প্লাস বাংলা বইটা দেখে আছে কে পায়। দেখেন এই যে নাদুর শুধু বইটা রয়্যাল এডিশনের বই, নতুন এডিশনে ক্যারিয়ার প্লাস বাংলা বইটা থেকে একদম শতভাগ কমন। বাজারের সবচেয়ে আপডেট বই এটাই, 2026 সালে প্রশ্ন অ্যাড করা, এবং এটার সাথে কিন্তু শিক্ষক একদম ফ্রি। অর্থাৎ এই বইটা পড়লে আপনার কোনো টিচার লাগবে না, আপনি নিজে নিজে বাংলা ব্যাকরণে কঠিন কঠিন টপিকগুলো পারবেন নিজে নিজে পড়ে। নবম দশম শ্রেণীর বাচ্চা থেকে শুরু করে সবাই পড়তে পারবে এটা। তা এটা কিন্তু সবার জন্য, উচ্চ মাধ্যমিকদের জন্য, সবার জন্য, বিসিএস সবার জন্য বইটা। ব্যাকরণ সাহিত্য সব টইটুম্বুর আছে এই বইটা। সুতরাং বইটা খুব ভালো করে যদি আয়ত্ত করতে পারেন, আপনি যে কোনো পরীক্ষায় ওভারকাম করতে পারেন। সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু বইটা পাবেন। যেহেতু এখানে কোনো ধরনের কোনো বিভক্তি নাই কিন্তু সারা রাত, তাহলে এটা যেখানে কোনো বিভক্তি থাকবে না সেখানে শূন্য বিভক্তি। উত্তরটা অনেকে পেরেছেন আপনার, মোহাম্মদ রাসেল, সৌরভ মল্লিক তিনি পাচ্ছেন, আমাদের প্রিয়াঙ্কা ঘোষ তিনিও পেরেছেন, শ্যাম বিন সাইদ, গুড গুড, ভেরি গুড। ফখরুল হাসান তিনি আছেন, শাহরিয়ার আছেন, আমাদের ভেরি গুড। এমনি শূন্য, সুমি একটা শূন্য, ভেরি গুড, সবাই বলছে শূন্য, থ্যাংক ইউ। আচ্ছা পরের প্রশ্ন দেখি, বাক্যে সামান্য বিরতি নির্দেশ করে কোনটা? সিম্পল, অল্প একটু থামতে হয়। বাক্যে সামান্য বিরতি নির্দেশ করে কি? এটা পারবেন আপনারা, কারণ এটা অনেকবার চাকরি পরীক্ষা, এটা নিবন্ধন পরীক্ষা আসছে এর আগে। বাক্যে সামান্য বিরতি নির্দেশ করে কোনটা বলেন? বাক্যে সামান্য বিরতি নির্দেশ করে কোনটা? দাড়ি, সেমিকোলন, কোলন নাকি কমা? আপনারা উত্তরটা করবেন, তারপর আমি করবো, মনে থাকবেন। একটা জিনিস মনে রাখেন, এই ধরনের যারা ব্যাংকের এইগুলা দেখেন, এগুলো ব্যাংকের কোর্স করে এগুলো পড়া লাগে না, এগুলো এমনিই পারে। যারা বিশেষ কোর্স করে এমনিই পারেন, এবং যারা মনে করেন যে যে কোনো একটা কোর্সে জব মেডিসিনে ভর্তি আছেন, তাদের কাছে এগুলো তেমন কিছু না, তারা এগুলো ভালোই পারেন আপনারা। এই জন্য টাস্টার জবাবটাও কিন্তু দিতে পারেন। নিয়মিত জব মেডিসিনে ক্লাস করবেন, পেইড বেজে যে কোনো একটা কোর্সে ভর্তি থাকেন। হয় আপনি বিশেষ কোর্সে ভর্তি হন, না হয় 10 থেকে 20 তমকে, না হয় নিবন্ধন, না হয় প্রাইমারি, একটা কোর্সে ভর্তি হন। দেখবেন আপনি এরকম বাংলা পারবেন, ইংরেজি পারবেন, জিকে পারবেন, ম্যাথ পারবেন, সবই অলরাউন্ডার হবেন। তো বাকি সামান্য নির্দেশ করে কি? কমা। ভেরি গুড, আপনারা সবাই পারছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গুড 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 স্যার। জাকিয়া সুলতানা, কমা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, কমা কমা কমা, অয়ন, কমা, আসমাল হুসনা, কমা, ভেরি গুড, থ্যাংক ইউ। এবার পরের প্রশ্ন দেখি আমরা। গমনের ইচ্ছা, এই যে এক কথায় প্রকাশ, এই গমনের ইচ্ছে এটা কি আসলে? হ্যাঁ, এই যে গমনের ইচ্ছাকে এক কথায় কি বলে? যুগুপসা, গমনেচ্ছা, জঙ্গম নাকি জিগুমিশা? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পারা কঠিন। এজন্য আমি বলবো যে আপনারা এক কথায় প্রকাশ, যেগুলো আমরা এই ক্যারিয়ার প্লাস বাংলা বই স্টার দেওয়া আছে, ওর বাইরে থেকে জীবনও কোনো চাকরি পরীক্ষা আসবে না। তো এই ব্যতিক্রম গুলা কিন্তু স্টার দেওয়া আছে বইটা, আবার আমাদের লেকচার শিটে স্টার দেওয়া আছে। আপনারা শুধু বাগধারা গুলা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, এই জিনিসগুলো স্টার দেওয়া গুলো পড়বেন। 100% যে কোনো পরীক্ষায় প্রমাণ পাবেন। তো দেখি অলরেডি শিপন আহমেদ বলে দিয়েছেন স্যার ঘ নাম্বার হবে। মনিকা তিনি বলছেন স্যার কমা। হ্যাপি দাস তিনি বলছেন ঘ হবে। হ্যাঁ, ভেরি গুড, এটা হলো জিগোমিশা। উত্তরটা কি হবে? জিগোমিশা। এটা মনে রাখেন, চমৎকার একটা প্রশ্ন কিন্তু। গমনের ইচ্ছা, এটা এক কথায় কি হবে? জিগোমিশা, জিগোমিশা, জিগোমিশা। ওকে, পরের প্রশ্নটা আমরা যদি চলে যাই দেখি। একটা আছে উদিচি, আর একটা কি প্রতিচি। হ্যাঁ, এই উদিচি একটা আমরা বলি উদিচি, এর সবগুলো দীর্ঘার। তা উদিচি অর্থ কি? উত্তর দিক। উদিচি মানে কি? উদিচি মানে উত্তর দিক। তাহলে আরেকটা আছে প্রতিচি, প্রতিচি, দুইটা এই বানানগুলো কিন্তু পরীক্ষা আসে। প্রতিচি মানে কি? পশ্চিম দিক। প্রতিচি মানে হলো পশ্চিম দিক। তাহলে এবার বলো যে প্রতিচি শব্দের সমার্থক শব্দ কি? এবার বলো, উন্মুক্ত, পাশ্চাত্য, আধুনিক নাকি প্রাচ্য? দেখি অলরেডি শামীম রেজা উত্তরটা বলে দিয়েছেন যে স্যার 12 নাম্বারটা হবে পাশ্চাত্য। কি হবে? পাশ্চাত্য। দ্রুত বলো। তো এই বানান দুটো কিন্তু খেয়াল রাখবেন, উদিচি সব বানানেই কিন্তু দীর্ঘার, প্রতিচি সব বানানেই কিন্তু দীর্ঘার। উদিচি মানে কি? উত্তর দিক। প্রতিচি মানেই হলো পশ্চিম দিক। তাহলে উদিচি মানে উত্তর দিক, প্রতিচি মানে পশ্চিম দিক। তাহলে উত্তরটা কি হবে? প্রতিচি শব্দের অর্থ কি? পাশ্চাত্য, মানে পশ্চিমা বিশ্ব পেয়ে গেছেন। পাশ্চাত্য পশ্চিম দিক, এর সাথে রিলেটেড কোনটা? পাশ্চাত্য। হয়ে গেল। তো বানান দুটো খেয়াল রাখেন, উদিচি বানান দীর্ঘার, প্রতিচি বানান দুটো দীর্ঘার। লিখছেন সবাই? ওকে, পরের প্রশ্নটা যদি আমরা একটু যদি সলভ করার চেষ্টা করে দেখি, পরের প্রশ্নটা কি আসতেছে আমাদের জন্য। অমিত্রাক্ষর ছন্দ মূলত কোন ছন্দের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? এটা সহজ একটা প্রশ্ন, কঠিন প্রশ্ন না। যারা নিয়মিত বাংলা পড়েন তারা জানেন যে আমাদের মাইকেল মধুসূদন দত্ত তিনি কিন্তু এই অমিত্রাক্ষর ছন্দের রচয়িতা বাংলা সাহিত্যে। তো এই অমিত্রাক্ষর ছন্দ মূলত কোন ছন্দের উপর ভিত্তি করে? মাত্রাবৃত্ত,
অক্ষরবৃত্ত মিশ্র নাকি স্বরবৃত্ত? তো এটা তো হবেই না, হয় মাত্রাবৃত্ত হবে, না হয় অক্ষরবৃত্ত হবে, নাকি স্বরবৃত্ত হবে। দেখি একটু উত্তরটা পারবেন, অবশ্যই পারবেন। উত্তরটা কি হবে দ্রুত বলেন, এটা পারবেন কিন্তু, পারবেন কিন্তু, দ্রুত বলেন, দ্রুত দ্রুত লেখেন। তাহলে কি হবে উত্তরে, কি হবে উত্তরে, কি হবে দ্রুত বলো, উত্তরে কি হবে? অক্ষরবৃত্ত অলরেডি বলে ফেলেছে। শাহরিয়ার স্যার অক্ষরবৃত্ত, নাইমা ইসলাম তিনি বলছে অক্ষরবৃত্ত, ইদ্রিস তিনি বলছে অক্ষরবৃত্ত, শামীম মির্জা অক্ষরবৃত্ত, সুলতানা রাজিয়া তিনি বলছে অক্ষরবৃত্ত। তাহলে অক্ষরবৃত্ত মানে অক্ষরবৃত্ত, এক কথা অমিত্রাক্ষর মানে হলো অক্ষরবৃত্ত, অমিত্রাক্ষর মানে অক্ষরবৃত্ত, অমিত্রাক্ষর মানে অক্ষরবৃত্ত। তো এই প্রশ্নগুলো কিন্তু কখনো ভুল করা যাবে না, কখনোই ভুল করা যাবে না। এখানে অনিকেত শব্দের অর্থ কি, এটা কিন্তু কয় দেরিকার হবে, ভুল করছেন। অনিকেত শব্দের অর্থ কি? অল্পভাষী, অস্থায়ী, গৃহহীন নাকি অসুন্দর? দ্রুত বলেন, অনিকেত শব্দের অর্থ কি? ঝটপট উত্তরটা করতে হবে একটু। তবে আজকে যারা ক্লাস করতেছেন, যারা জব মেডিসিনে নতুন আছেন, যারা আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি নেই একটা কোর্সেও, তারা কিন্তু আজকে ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। ক্লাস চলাকালীন সময় আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল দিলে অবশ্যই ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। আর আর্থিক সমস্যা যদি থেকেই থাকে, তাহলে অবশ্যই আমাদের কি করবেন, অবশ্যই আমাদের গুগল ফর্মটা পূরণ করে দিলে আপনি কিন্তু চমৎকার অফার পাবেন, চমৎকার অফার পাবেন। সুলতানা রাজিয়া তিনি বলেছেন গৃহহীন অর্থাৎ অনিকেত শব্দের অর্থ যার কোনো ঘর বাড়ি নেই, যার কোনো ঘর বাড়ি নেই তাকে আমরা বলি গৃহহীন। কি বলি তাকে আমরা? গৃহহীন, গৃহহীন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্য শব্দের প্রকৃতি প্রত্যেকে দেখেন, প্রশ্ন কিন্তু অত সহজ না, কঠিন প্রশ্নই কিন্তু করছে। এই জন্য বলা হয় ব্যাংকের কোচিং করলে এগুলা পারা যায় না, বুঝছেন? ব্যাংকের কোচিং গুলোতে জীবনে এগুলো পড়ায় না, কারণ এগুলো কঠিন কঠিন জিনিসগুলা। তাহলে সত্য শব্দের প্রকৃতি প্রত্যয় কি? সতীযোগ না, এই সতীযোগ না, এটা হবে সৎযোগ সতীযোগ না। এটা বলেন, আপনারা বলেন, আপনারা বলেন, আপনাদের কাছ থেকে উত্তরটা আশা করতেছি আমি। সত্য শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটা? দ্রুত বলেন, দ্রুত বলেন, সত্য শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটা? সৌরভ মল্লিক কোনটা হবে দ্রুত বলেন। সুমি আক্তার এখন আছেন গৃহহীনের ভিতরে, এখন আপনারা গৃহহীন নিয়ে আছেন তাই তো? ঝটপট জবাব চাই, জবাব চাই, জবাব চাই। যারা রিলস দেখে, যারা আড্ডা মারে, যারা ঘুরে ফেরে, এদের চাকরি পাওয়া কঠিন। এখন এত পরিমাণ আপনারা ঢাকা শহরে আসেন, দেখেন তো মানে পরীক্ষা দিতেই আছেন, হচ্ছে না, হচ্ছে না, টিকতেছেন না, টিকতেছেন না, টিকতেছেন। এর কারণ কি? কারণ আইডেন্টিফাই করেন, ভালো করে পড়াশোনা করতে হবে। খ নাম্বার উত্তরটা ভেরি গুড, থ্যাংক ইউ, অলরেডি পেরেছেন। সৎ যোগ অন্তস্থ জ সমান সমান সত্য, সৎ যোগ অন্তস্থ জ সমান সমান সত্য। এটা নিয়ম হলো, কোন শব্দের শেষে যদি অন্তস্থ জ থাকে, তাহলে প্রকৃতি প্রত্যয় সেটা হলো অন্তস্থ জ হয়ে যায়, না অন্তস্থ জ হয়ে যায়, মনে থাকবে। যেমন কার্য, এর প্রকৃতি প্রত্যয় কি? মূল ধাতু হলো ক্রি, যোগে অন্তস্থ জ থাকলেও অন্তস্থ জ হয়। আর যদি যেমন বাচ্চ, এর প্রকৃতি প্রত্যয় কি? এই অন্তস্থ জ আছে, মূল শব্দ কি? বচ, বচ যোগ এই অন্তস্থ জ থাকলে, এই জফলা থাকলে জ বসাতে হয়। তা কোন শব্দের শেষে যদি জফলা থাকে, তাহলে প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে অন্তস্থ জ বসাই দিতে হয়। সুতরাং সৎ যোগ জ সমান সমান সত্য, সৎ যোগ জ সমান সমান সত্য। এগুলো কিন্তু প্রকৃতি প্রত্যয় ক্লাস আমি পড়িয়েছি। অন্তরঙ্গ, আমরা কিন্তু ফেসবুকে প্রতিদিনই দেখতে পাই যে কট খাইছে, অন্তরঙ্গ অবস্থায় একটি ছেলে এবং একটি মেয়ে বদ্ধ করে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েছে। এই যে অন্তরঙ্গ, এ বুঝতে পারতেছেন অন্তরঙ্গ মানে উল্টাপাল্টা কিছু করা, হ্যাঁ, শরিয়ত মোতাবেকের বাহিরে গিয়ে কিছু করা, সেটাকে অন্তরঙ্গ বলে, তাই তো? আবার অন্তরঙ্গ কিন্তু শরীয়তের ভিতরে হতে পারে, যদি আপনারা স্বামী স্ত্রী হন, তাহলে যদি কিছু করেন সেটাও অন্তরঙ্গ মুহূর্ত হতে পারে। তা দেখি অন্তরঙ্গটা কি হবে, হবে দ্রুত। এটাও নিয়ম আছে, কোন শব্দের মধ্যে যদি র থাকে, কোন শব্দের মধ্যে র থাকলে তার পরিবর্তে বিসর্গ বসাই দিতে হয়। তো এখানে অন্ত, সরেয়া নয় তন্ত, অন্ত, তো এই র আছে, র এর পরিবর্তে বিসর্গ বসাই দেন, যোগ এখানে কোন অন্তরঙ্গ অ উমগ অঙ্গ সরে উচ্চারণে আসে, তো অন্ত বিসর্গযোগ অঙ্গ আছে, অন্ত বিসর্গযোগ অঙ্গ সমান সমান অন্তরঙ্গ। আবার রঙ্গ মাইরো না, রঙ্গ মারা যাবে না, কিন্তু রঙ্গ মারা যাবে না, সন্ধির কিন্তু নিয়ম আছে, এগুলো কিন্তু অনেকবার পড়িয়েছি তোমাদেরকে পেইড বেজের ক্লাসে, এগুলো কিন্তু সন্ধির ক্লাসে আমি অনেকবার পড়িয়েছি আপনাদেরকে, অনেকবার অনেকবার অনেকবার। তাহলে আবার নিয়মটা কি? কোন শব্দের মধ্যে যদি র থাকে, এই র এর পরিবর্তে বিসর্গ বসাই দিবেন। এটা সন্ধি গঠিত শব্দের একটা নিয়ম, বিসর্গ সন্ধির একটা নিয়ম, যে র থাকলে বিসর্গ হয়ে যায়।
অজুহাত কোন ভাষা থেকে এসেছে বলেন তো? অজুহাত আমরা কিন্তু নানা কারণ অজুহাত দেখাই, প্লিজ তুমি আজকে আসো না, অজুহাত দেখায় কেন না আমি আজকে আসতে পারবো না, আবার বলে এই তুমি কই, বলে আমি ফার্ম গেট। আসলে দেখো সে কিন্তু ফার্ম গেট, সে আসছে হয়তো উত্তরা কিন্তু বলছে ফার্ম গেট। তো এইরকম নানা অজুহাত দেখায়, তাই না? তা অনেকে কিন্তু অজুহাত দেখায়, মিথ্যা অজুহাত দাঁড় করা। এই অজুহাত শব্দটা উর্দু ভাষা থেকে আসছে নাকি আরবি ভাষা থেকে আসছে নাকি হিন্দি থেকে আসছে নাকি ফার্সি থেকে আসছে, কোথা থেকে আসছে বলো তো? আপনাদের কাছ থেকে কিন্তু আমি প্রথমে উত্তরটা আশা করি, তারপর না পারলে কিন্তু আমি ইনশাল্লাহ বলে দিই। দ্রুত বলেন, দ্রুত বল, দ্রুত 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 বলেন। আরবি, অয়ন বলছে স্যার আরবি, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের অজুহাত আরবি শব্দ। আর কখনোই কোনো অজুহাত দেখাবো না, পড়াশোনার জন্য কোনো অজুহাত দেখাবো না। স্যার আমার মাথা ঘুরায়, বমি বমি ভাব আসে, এই ধরনের কথা বলাই যাবে না। ধুমায়া পড়াশোনা করতে হবে। কি করতে হবে? পড়াশোনা মাঝে মাঝে ব্রেক দিয়ে হলেও পড়াশোনা করতে হবে। প্রতিদিন প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করবে। প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা যদি নিয়মিত পড়াশোনা করতে পারেন, তাহলে আপনি যে কোনো চাকরি পরীক্ষা টিকে যাবেন। এই জন্য ভাইয়া পড়াশোনা করতে হবে। তপবন, আমরা ছোটবেলা থেকে পড়ছি তপের নিমিত্ত বন সমান সমান তপবন। হ্যাঁ, তপের নিমিত্ত, তপ পয়কার পের, আর তপের নিমিত্ত বন সমান সমান কি? তপবন। এটা হলো ব্যাস বাক্য। আর নিমিত্ত অর্থ হলো জন্য, নিমিত্ত কথার অর্থ হলো জন্য। তাহলে নিমিত্ত জন্য মাঝখানে বসে কোন সমাসে? রূপক কর্মধারায়? এটা তো হবেই না, কারণ এর কোনো রূপ নাই। এটা কি দ্বিগু সমাস? না, এটাও তো হয় না। চতুর্থী তৎপুরুষ নাকি বহুব্রী, দেখি কোনটা হয়। চতুর্থী তৎপুরুষ নাকি বহুব্রী, কোনটা হবে কোনটা হবে কোনটা দেখি, দেখি কোনটা হবে। চতুর্থী তৎপুরুষ, হ্যাঁ স্বামী মির্জা তিনি বলেছেন চতুর্থী তৎপুরুষ। দ্রুত 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 কার কার আবার বমি বমি ভাব আসে? বমি বমি ভাব আসে কার কার? টেস্ট করাতে হবে তাহলে কিন্তু। দ্রুত বলো। খ নাম্বার দ্বিগু সমাস চতুর্থী তৎপুরুষ, কারণ জন্য ও নিমিত্ত হলো শুধু চতুর্থ বিভক্তিতে। তাই এটা হলো জন্য বা নিমিত্ত যদি বোঝায়, তাহলে এটা চতুর্থী তৎপুরুষ সমাস হয়, কারণ চতুর্থ বিভক্তিটা এটা হলো জন্য বা নিমিত্ত। শুদ্ধ বানান আসছে, এই বানান থেকে একটা চাকরি পরীক্ষা থাকবেই আপনাকে। তা আমরা কিন্তু বলি, এই তুমি শোনো, এই বিয়ের যাবতীয় মানে মানে আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু যা যা আছে সবকিছু তোমার উপর দায়িত্ব। এই যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, তাই আনুষঙ্গিক বানানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বানান। হ্যাঁ, তো দেখি বানানটা পারেন কিনা। এর আগে প্রাইমারি পরীক্ষায় বানানটা এসেছিল, দেখি বানানটা পারেন কিনা। আনুষঙ্গিক বানানটা কোনটা? দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, তাহলে তাড়াতাড়ি ছাড়বো। যত দ্রুত উত্তরটা করবা তত দ্রুত আমি প্রশ্নগুলো সলভ করে দিব। আর দেরি করলে রাত 1টা পর্যন্ত চলবে। আর যদি মনে করেন যে না স্যার আমরা খুব তাড়াতাড়ি, আমরা ভদ্র মানুষ স্যার, আমরা টাস্টার জবাব দিব তাড়াতাড়ি, তাহলে তাড়াতাড়ি কি করতে পারেন? ক্লাসটা শেষ করে তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে টুস করে ঘুমাই পড়তে পারবেন। মাথায় মন থাকবে, মন থাকবে কি হবে? আমি আগে বলছি স্যার দেখে না, উফ দেখি স্যার। সঞ্জিদা স্যার, আমি আগে বলছি স্যার, ওকে দেখেছি বেবি। আনামুল হোসেন স্যার, মাথা ঘোরা বমি বমি ভাব কিসের লক্ষণ? তোমার কিসের বানানটা ভুল? বানানটা ঠিক করো, তারপর জবাবটা দিব। আর এই মেরি লিখছে স্যার আনুষঙ্গিক, ভেরি গুড ভেরি গুড। উত্তর হবে আনুষঙ্গিক। বানানটা হলো এই স্বরে দন্তনায় রস্যকার মূর্ধনস্য উমগাঙ্গায় রস্যইকার ক, সুতরাং উত্তরটা হলো ঘ, আনুষঙ্গিক। হয়ে গেল। 20 নাম্বারটা দেখি শুদ্ধ বানান। 20 নাম্বার কোনটা আসতেছে এখানে? আমরা কিন্তু প্রতিযোগিতা করি, এখন প্রতিযোগিতা, এই বানানটা ভুল। কেন এই বানানটা ভুল? আমরা জানি প্রতিযোগী বানানটা, এই যে প্রতিযোগী, এই প্রতিযোগী বানানটা কিন্তু দীর্ঘিকার। যখন এটার সাথে আমরা তা প্রত্যয় যুক্ত করি, তখন কিন্তু এটা রস্বইকার হয়ে যাবে। প্রতিযোগিতা, এটার শুদ্ধ বাংলা। এরকম দেখেন, আমরা আছে সহকারী, শুধু সহকারী বানান কিন্তু দীর্ঘিকার। যখন এটা তয়কা তা যুক্ত করব, তখন কিন্তু সহকারিতা বানানটা রস্বইকার হয়ে যাবে। তা প্রতিযোগী, সহকারী, ঠিক আছে। উপকারী, এরকম যদি আমরা উপকারী বানানটা লিখি, উপকারে যদি তয়কা তা যুক্ত করি, তাহলে উপকারিতা বানান কিন্তু অবশ্যই রস্বইকার হয়ে যাবে। উপকারিতা, এরকম প্রতিযোগিতা ও সহকারিতা, উপকারিতা, তাই না? ঠিক আছে, এই জিনিসগুলো, এই জিনিসগুলো দেখুন। সমকামী, সমকামী বানান কিন্তু দীর্ঘার। যখন আমরা লিখবো সমকামিতা, সমকামিতা, তাহলে অবশ্যই কিন্তু এটা কি হয়ে যাবে? রস্বইকার হয়ে যাবে। এবার দেখো মন্ত্রিত্ব, তা এই জিনিসটা দেখো, তাহলে আমরা কি লেখা? প্রতিযোগী, সহকারী, উপকারী, অনুগামী, স্বেচ্ছাচারী, এগুলা, এই জিনিসগুলো সাধারণত দীর্ঘইকার থাকে, কিন্তু এর সাথে যখনই তুমি তা প্রত্যয় যুক্ত করে দিবা, তখনই সেটা কি হয়ে যাবে? তা প্রত্যয় যুক্ত করে দিলেই সেটা রস্বইকার হয়ে যাবে, তাই না? ওকে, তা আমরা এটা নিয়ম আমরা শিখলাম। তা দেখে আরো দু একটা নিয়ম এখানে আমরা একটু দেখাই দিই। সেটা দেখো, প্রাণীবিদ্যা বানানটা কেন ভুল? এটা কেন ভুল? শুধু প্রাণী বানান কিন্তু শুধু প্রাণী বানান দীর্ঘিকার। যখন প্রাণীর সাথে কোনো বিদ্যা বা কোনো শব্দ যুক্ত করবে, তখন রস্বইকার হয়ে যাবে। প্রাণীর সাথে যখন বিদ্যা শব্দটা যুক্ত করবা, তখন কিন্তু এটা রস্বইকার হয়ে যাবে। মন্ত্রিত্ব দেখো,
এই জিনিসটা শিখাই দিই, মন্ত্রিত্ব, শুধু মন্ত্রী বানান কিন্তু দীর্ঘিকার। আমরা জানি শুধু মন্ত্রী বানান হলো দীর্ঘিকার। হ্যাঁ, এই মন্ত্রীর সাথে যখন তয় বা প্রত্যয় যুক্ত হবে তখন মন্ত্রিত্ব বানানটা কিন্তু রস্বইকার। এই বানান দেখো কতবার আমি তোমাদেরকে শিখাইছি, এগুলা পেট বেজ অনেক শিখাইছি। আবার দেখো সখী বানান কিন্তু দীর্ঘিকার, যখন তয় বা প্রত্যয় যুক্ত করবো আমরা সখিত্ব বানান কিন্তু রস্বইকার হয়ে যাবে। তা মন্ত্রিত্ব, সখিত্ব, দায়িত্ব, শুধু দায়ী বানান কিন্তু দীর্ঘিকার, যখন তয় বা প্রত্যয় যুক্ত করবা এই দেখো দায়িত্ব বানানটা রস্বইকার হয়ে যাবে। হ্যাঁ, আবার দেখো স্বামী, শুধু স্বামী বানান কিন্তু দীর্ঘিকার, যখন তয় বা প্রত্যয় যুক্ত করবা তখন স্বামিত্ব বানানটা কিন্তু রস্বইকার হয়ে যাবে। মনে থাকবে? তাহলে মন্ত্রিত্ব, সখিত্ব, দায়িত্ব, স্বামিত্ব লিখছেন এটা। তারপর দেখো শুধু যদি কৃতি বানানটা লিখি, তয় দিকে কৃতি, যখন তয় বা প্রত্যয় যুক্ত করবা তখন কৃতিত্ব বানান কিন্তু রস্বইকার হয়ে যাবে। তবে এই নিয়মের ব্যতিক্রম আছে কিন্তু, যেমন আমরা যদি শুধু নারী বানান কিন্তু দীর্ঘিকার, যখন তুমি তয় বা প্রত্যয় যুক্ত করবা তখন নারীত্ব বানান কিন্তু চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, আবার দেখো সতী, সতী বানান কিন্তু দীর্ঘিকার, যখন তয় বা প্রত্যয় যুক্ত করবা চেঞ্জ করা যাবে না, সতীত্ব বানান দীর্ঘিকার দিয়ে রাখতে হবে। হ্যাঁ, আবার কুমারী, আমরা কিন্তু ছেলেরা অল টাইম কুমারী মেয়ে খুঁজি, তা কুমারী এই যে তয়বা, তাহলে কুমারিত্ব বানান কি হবে? কশেকু ময়কার মা, রয় রস্বীকার দেওয়া যাবে না কিন্তু কশেকু ময়কার মা রয় দীর্ঘেরই তয়বা, কুমারিত্ব। তাহলে এতে সতীত্ব, কুমারিত্ব, নারীত্ব, এই তিনটা বানান কিন্তু ব্যতিক্রম। মনে থাকবে? এই তিনটা বানানে কোনো হাত দেয়া যাবে না, সবসময় দীর্ঘ দিয়ে লিখতে হবে। সবসময় কি করতে হবে? দীর্ঘ দিয়ে লিখতে হবে, রস্বইকার দিয়ে লিখলে হবে না। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম? মন্ত্রিত্ব বানান শিখলাম, সখিত্ব বানান শিখলাম, দায়িত্ব, স্বামিত্ব, কৃতিত্ব, ঠিক আছে। কিন্তু সতীত্ব, কুমারিত্ব, নারীত্ব এই তিনটা বানানে হাত দেওয়া যাবে না। পরের প্রশ্ন দেখে, তাহলে প্রতিদ্বন্দ্বী, তাহলে এই দেখো আমরা কিন্তু বিয়ে ফেলে স্যার এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, শুদ্ধ হলে প্রতিদ্বন্দ্বিতা। প্রতিদ্বন্দ্বিতা মনে রাখবা, শুধু দ্বন্দ্ব বানানো কিন্তু দুইটা দয়ের নিচে বফলা থাকে, এই দয়ের নিচে বফলা, এই দয়ের নিচে বফলা, তা প্রতিদ্বন্দ্বিতা বানানে কিন্তু অবশ্যই রস্বইকার হবে। উত্তরটা হবে খ। মনে থাকবে? নারীত্ব চেঞ্জ হবে না, তারা শক্তিশালী মেয়েরা অবশ্যই শক্তিশালী, তাদের অবশ্যই শক্তিশালী, তাদেরকে চেঞ্জ করা যাবে না। ওকে, নারীরা এমনি শক্তিশালী, পুরুষরা এমনিতেই দুর্বল। এই দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ 90 নতুন বোর্ড বই। দেখো এই যে দেখো, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকের পরীক্ষায় যে প্রশ্ন আসলো গতকাল, পদ বিবেচনার শব্দ, সম্পূর্ণ নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই, সম্পূর্ণ। তার মানে আপনার উত্তরগুলো 90 নতুন বোর্ড বই যেহেতু আপনি পাইয়া গেলেন, এই একটা প্রশ্ন দেখে আপনি বুঝে গেছেন যে পদ বিবেচনার শব্দ কত প্রকার। এটা কিন্তু কখনোই এটা 90 পুরাতন বোর্ড বই এই কথাটা নাই, কথাটা 90 নতুন বোর্ড বই। আপনি নিশ্চিত থাকেন এই প্রশ্নটা 90 নতুন বোর্ড বই দেখে দেখে প্রশ্নটা করা হয়েছে, সুতরাং আপনি 90 নতুন বোর্ড বই অনুযায়ী উত্তরগুলো করতে হবে আপনাকে। তাহলে পদ বিবেচনার শব্দ হলো 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। এখন পুরাতন বোর্ড বইয়ে কিন্তু পদ ছিল কত প্রকার? মোট পদ ছিল 5 প্রকার। বা এখন বর্তমান 90 নতুন বোর্ড বইয়ে কত প্রকার পদ বিবেচনার শব্দ? কত প্রকার? 8 প্রকার। 8 প্রকার, 8 প্রকার, 8 প্রকার। মনে থাকবে? সেটা কি বিশিষ্ট, বিশেষণ, সর্বনাম, এই যে যেগুলো আছে এইগুলা কি হলো 8 প্রকার। 8 প্রকার 90 নতুন বোর্ড বই। এখন বর্তমানে পদ কত প্রকার? 8 প্রকার। 8 প্রকার, 8 প্রকার। লেখা শেষ। ওকে, পুরোটাই 90 নতুন বোর্ড বই স্টাইলে উত্তর করবা। পড়া দেখে চশমা কি শব্দ? অনেকবার চাকরি পরীক্ষা আসছে, চশমা আমাদের কোন ভাষার শব্দ বলে তো? তুর্কি শব্দ, আরবি শব্দ, ফার্সি শব্দ। ফার্সি বানানটা এখানে ভুল আছে, ফার্সি শব্দ, পর্তুগিজ শব্দ। দূরে বলেন তুর্কি, আরবি, ফার্সি, পর্তুগিজ। চশমা, অনেকেই আমরা চশমা ব্যবহার করি, এটা অনেকবার চাকরি পরীক্ষা আসছে কিন্তু। দ্রুত বলো কোনটা হবে, কোনটা কোনটা হবে, কোনটা কোনটা? পুরাতন বইটা বাতিল করা দরকার নাই, পুরাতন বোর্ড বই মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে, পুরাতন বোর্ড বই থেকে কিছু চাকরি প্রশ্ন আসে, সুতরাং দুইটা মিলিয়ে পড়তে হবে। এই জন্য তোমাদেরকে আমি তো বলি যে তোমাদের এই বইটা পড়ো, এর বাইরে থেকে জীবনও আসবে না, এই বইটা পড়ো। এটা 19 2026 সালে বই অ্যাড করা আছে, সবগুলো উত্তর দেওয়া আছে, সুতরাং এই বইটা পড়ো, আর কিচ্ছু লাগবে না। তাহলে কোনটা হবে? ফার্সি। হ্যাঁ, চশমা হলো ফার্সি শব্দ। এরকম আমার মনে কর পোলাও খেতে ইচ্ছে, তোমার যদি পোলাও খেতে ইচ্ছা করে, এই পোলাও কিন্তু ফার্সি শব্দ। পোলাও কি শব্দ? ফার্সি শব্দ। তোমার যদি কাউকে কোনো একটা গোলাপ ফুল দেওয়া ইচ্ছা জাগে, এই গোলাপও কি শব্দ? ফার্সি শব্দ। তাহলে পোলাও কি শব্দ? ফার্সি শব্দ। চশমা কি শব্দ? ফার্সি শব্দ। পোলাও কি, গোলাপ ফার্সি শব্দ। এবার যদি তুমি দোকানে যাও, দোকান কি শব্দ? ফার্সি শব্দ। মনে থাকবে? তাহলে চশমা, পোলাও, গোলাপ, দোকান এগুলা কি শব্দ? ফার্সি শব্দ। মনে থাকবে? মনে থাকবে? গুড।
দ্রুত 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 দ্রুত। এরপর আচ্ছা, ফার্সি মানে কি? পারস্য মানে ইরান। ফার্সি মানে আপনারা অনেকেই বুঝেন না, খেয়াল করেন। এই ফার্সি মানে কি? পারস্য মানে ইরানের ভাষাকে বলা হয় ফার্সি। আর ফরাসি, এটা নিয়ে ভেজাল লাগে। ফরাসি মানে কোন দেশে? ফ্রান্স। ফ্রান্সের ভাষাকে বলা হয় ফরাসি, আর ইরানের ভাষাকে বলা হয় ফার্সি। মনে থাকবে? মন থাকবে, দ্রুত বলো। এরপর কি? মহকুমা শব্দটি কোন ভাষা থেকে আসছে? মহকুমা। এবার বলেন মহকুমা শব্দটি কোন, বা দুইটা শব্দ ভান্ডার থেকে দুইটা প্রশ্ন ধরছে। আপনি অবশ্যই নবম দশম শ্রেণীর এই জিনিসটা কিন্তু, এই বিদেশি শব্দগুলো নবম দশম শ্রেণীর বোর্ড বই পড়লে হবে না। বিদেশি শব্দগুলো আপনি বাংলা একাডেমির অভিধান ফলো করতে হবে। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান যদি ফলো করেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই পারবেন। তো এটা কি হবে? গোলাপ মৌলিক শব্দ। হ্যাঁ মনু, গোলাপ মৌলিক শব্দ। মহকুমা কি পর্তুগিজ শব্দ, ফার্সি শব্দ, নাকি তুর্কি, নাকি আরবি? হ্যাঁ অনেকেই পারছেন স্যার, নাফিজা আরবি শব্দ। মহকুমা কি শব্দ? আরবি 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 আরবি। ক্লিয়ার? ওকে। পরের প্রশ্ন যদি আমরা দেখ, কোন ধরনের পদের সাথে নির্দেশনা যুক্ত হয় না? কোন ধরনের পদের সাথে নির্দেশনা যুক্ত হয় না? এটাও 9-10 এর নতুন বোর্ড বই। এটা হলো ক্রিয়াপদ হবে। এটাও ক্রিয়াপদের, বিশেষ্য পদের সাথে নির্দেশনা হয়, সর্বনাম হয়, বিশেষণ হয়, হয় না শুধু ক্রিয়াপদে। এটা 9-10 নতুন বোর্ড বইয়ের প্রশ্ন। তার মানে এই প্রশ্নটা সম্পূর্ণ করা হয়েছে 9-10 এর নতুন বোর্ড বই। বচন শব্দের অর্থ কি? এখানে কি হবে? কয় দীর্ঘার বচন শব্দের অর্থ কি? এটাও 9-10 এর নতুন বোর্ড বই আছে, পুরাতন বোর্ড বই এটা আছে। সংখ্যার ধারণা, গণনার ধারণা, ক্রমের ধারণা, পরিমাপের ধারণা। দ্রুত কোনটা হবে? ওটা কি স্যার? রিক্সা কি শব্দ? রিক্সা তো জাপানি শব্দ, এটা তো আমরা জানি, সবাই পারবো আমরা। তাহলে প্রিয়তম দেখাচ্ছে কি? রাশেদা সিদ্দিকা না কি লিখছে স্যার? আপু আপনাকে আপনার প্রিয়তম দেখছে। ফার্সি আর আরবি নিয়ে প্রচুর ভেজাল আছে, ওটা হয় কেরিয়ার প্লাস বই পড়ে কোনো ভেজাল নাই। হ্যাঁ সংখ্যার ধারণা, ভেরি গুড। এই বচন অর্থ শব্দ কিন্তু সংখ্যার ধারণা। বচন শব্দের অর্থ কি? সংখ্যার ধারণা। সহজ একটা প্রশ্ন ছিল, কঠিন কোনো প্রশ্ন না এটা। আচ্ছা দেখি, ক্রিয়া প্রথম অংশকে কি বলে? আমরা যখন ক্রিয়া পদের প্রথম অংশ, এটা কয় দীর্ঘের হবে? ক্রিয়া পদের প্রথম অংশ কি বলে? শব্দ বলে না, শব্দ মূল বলে না, ধাতু বলে, ক্রিয়া বিভক্তি বলে, কোনটা হবে? ক্রিয়ার প্রথম অংশকে কি বলে? আমরা যখন দেখো, আমরা যদি ধাতু, ধাতু জিনিসটা কিন্তু ভার্বের সাথে রিলেটেড। ধাতু জিনিসটা কার সাথে রিলেটেড? আমরা যখন প্রকৃতি প্রত্যয় নির্ণয় করি, ঠিক আছে, যেমন আমরা যদি প্রকৃতি, যেমন রাখাল, রাখাল, হ্যাঁ এটা মূল ধাতু কি? মূল ধাতু হলো রাখ। রাখ মানে কি? রাখা। রাখ মানে কি? রাখা। তা রাখ যোগ আল সমান সমান কি? রাখাল। এটা কিসের সাথে রিলেটেড? রাখ হলো একটা ধাতু। তাহলে ক্রিয়ার প্রথম অংশকে কি বলা হয়? ক্রিয়ার প্রথম অংশকে বলা হয় ধাতু। ক্রিয়ার প্রথম অংশ কি বলে? ধাতু। ধাতু ধাতু লিখছেন সবাই? ওকে। ক্রিয়ার প্রথম অংশকে বলে ধাতু, প্রথম অংশকে বলে ধাতু। আচ্ছা দেখি আমরা পরের প্রশ্নটাকে কি বলে দেখি। কোন বাক্যটির নির্দেশক ভাব? হ্যাঁ এই নির্দেশক, এটা সম্পূর্ণ 9-10 নতুন বোর্ড বই। এটা যারা পুরাতন বোর্ড বই পড়ছে তারা এগুলো কখনোই পারবে না। কোন বাক্যটিতে নির্দেশক ভাব? নির্দেশক মানে কি? এখানে নিকট নির্দেশক হয়, দূর নির্দেশক হয়। নির্দেশক মানে নির্দেশ করা। নির্দেশক মানে কি? নির্দেশ করা। হ্যাঁ এটা নিকটও হতে পারে, দূরেও হতে পারে। তা নিকট নির্দেশক, দূর নির্দেশক, নিচে কোন বা নির্দেশ সত্য বলবে? এটাই নির্দেশ করছে কেন না? তোমার নাম কি? এটা কয়ের অস্বীকার হবে না, হবে কয় দীর্ঘার। তা দেখো, কোনো প্রশ্নের জবাব যদি আমরা ইয়েস অথবা নো দিয়ে দিতে পারি সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কয়ের অস্বীকারে কি। আর কোনো প্রশ্নের জবাব যদি ইয়েস অথবা নো দিয়ে না দিতে পারি সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কয় দীর্ঘারে কি। যেমন এখানে যদি বলি তোমার নাম কি, এই প্রশ্নের জবাব কিন্তু আমরা ইয়েস অথবা নো দিয়ে দিতে পারতেছি না, সুতরাং এখানে হবে কয় দীর্ঘিকারে কি। মানুষ হও, এটা কি কোনো নির্দেশ করছে কেন? শিক্ষককে মান্য করো, এটা কি নির্দেশ? কোনটা নির্দেশক? কোনটা? খ, ভেরি গুড পারসেন। তোমার নাম কি? তোমার নাম কি, এটা নির্দেশক ভাব প্রকাশ করছে, একটা জিজ্ঞাসার ভাব মানে নির্দেশ করছে। তাহলে ওটা হবে তোমার নাম কি। আচ্ছা বাক্যের মধ্যে দেখি, এটাকে বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে? এটাও 9-10 নতুন বোর্ড বই প্রশ্ন। এই প্রশ্নের জবাব ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যাচ্ছে না, সুতরাং কয় দীর্ঘের কি হবে। তা বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে বলতো? বর্ণ বলে, বর্গ বলে, পদ বলে বা শব্দ বলে। বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছ আছে, এক একটা, হ্যাঁ গুচ্ছ আছে। আমি সকালবেলা, এই একটা, হ্যাঁ বাজারে গিয়ে আর একটা, মাছ কিনবো আর একটা। এরকম বাক্যের মধ্যে শব্দগুলো এক একটা পার্ট পার্ট ভাগ করা থাকে। এর জন্য বলা হয় বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে বলেন? উত্তরে কি হবে? বর্গ। গুড। এটা হলো 9-10 নতুন বোর্ড বই, এগুলো কোনো পুরাতন বোর্ড বইয়ে এই তথ্যগুলা নেই।
যেহেতু এটা 100% হবে। সাধারণ বাক্যের প্রধান অংশ কয়টি? দেখেন কালকে এটা ভুল উত্তর দিছে। সাধারণ বাক্যের প্রধান অংশ কিন্তু দুইটা, তিনটা না। কিন্তু অনেক আমরা কিন্তু গতকাল অনেকে তিনটা দিছি উত্তর, কিন্তু আসলে তিনটা না। আপনি দেখবেন 9-10 নতুন বোর্ড বই এটা দেয়া আছে। সাধারণ বাক্যের প্রধান অংশ দুইটি, এক নম্বরে হলো উদ্দেশ্য, একটা হলো উদ্দেশ্য, আর একটা হলো বিধেয়, আর একটা কি বিধেয়। এখন দেখেন পুরাতন বোর্ড বইয়ে একটা তথ্য ছিল যে পুরাতন বোর্ড বইয়ে কিন্তু আবার বাক্যের প্রধান অংশ ছিল তিনটা। পুরাতন বোর্ড বইয়ের উদ্দেশ্য ছিল কয়টা? তিনটা। হ্যাঁ, ওই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট মনে থাকবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা ওই অনুযায়ী তিনটা উত্তর করেছি। আসলে যেহেতু আমরা প্রশ্নটা দেখেছি যে প্রশ্নটা এসেছে সম্পূর্ণ 9-10 নতুন বোর্ড বই অনুযায়ী, সুতরাং 9-10 নতুন বোর্ড বই এই লাইনটা দেওয়া আছে 2026 সালে বইয়ে যে সাধারণ বাক্যের প্রধান অংশ কয়টা? দুইটা। সুতরাং এইটা অনুযায়ী দিবেন। আর অনেকে তিনটা, পুরাতন বোর্ড বই অনুযায়ী তো তিনটা ছিল, এখন সেখানে যদি যারা তিনটায় টিক দিয়েছেন তারা কিন্তু উত্তরটা পাবেন না। কেন পাবেন না? কারণ এই প্রশ্নটা করা হয়েছে 9-10 নতুন বোর্ড বই অনুযায়ী, এজন্য ওই অনুযায়ী আপনারা কিন্তু পাবেন না। উত্তরটা কি করবেন? ওই উত্তরটা পাবেন না, ঠিক আছে, উত্তরটা কিন্তু আপনারা পাবেন না। এই জন্য যারা দুইটা দিচ্ছেন তাদের এটা কারেক্ট হবে, তিনটা দিলে হবে না। কারণ এটা প্রশ্নটাই দেখতেই পারতেছেন, পুরো প্রশ্নটাই করা হয়েছে একদম সব 9-10 নতুন বোর্ড বই থেকে। সুতরাং নতুন বোর্ড বই ফলো করতে হবে। বাচ্য বলতে কি বোঝায়? বাক্যের অর্থ, বাক্যের প্রকাশভঙ্গি, বাক্যের ভাব, বাক্যের প্রয়োগ, এটা কিন্তু 9-10 নতুন বোর্ড বই আছে, পুরাতন বোর্ড বই এই তথ্যটা কিন্তু আছে। তাহলে এই বাচ্য বলতে কি বোঝায় বলেন তো? বাচ্য বাচ্চ বলতে কি বোঝায়? দ্রুত দ্রুত দ্রুত, তোমরা কট খায় কেনা? ইদানিং তো দেখি সবাই খালি কট খায়, কট কট কট, এটা কি বলো তো, দ্রুত বলো। স্যার আকাঙ্ক্ষা আসক্তির যোগ্যতা কি? এটা হলো একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক। একটি সার্থক বাক্যের তিনটা গুণ, আপনি যদি ওইটা লেখেন, এটা কিন্তু তা বলে নাই যে সাধারণ বাক্যের প্রধান অংশ চাইছে, তা এটা অনুযায়ী আমরা অনেকে টিক দিছি তিনটি, কিন্তু আসলে যদি বলতো বাক্যের প্রধান গুণ হলো তিনটি, একটি সার্থক বাক্যের গুণ হলো তিনটি। এটা হলো আকাঙ্ক্ষা, আসক্তির, যোগ্যতা। একটি সার্থক বাক্যের গুণ থাকে তিনটা। এক নম্বরে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানানে উমো আর কেউ আকাঙ্ক্ষা। দুই নম্বরে আসক্তি, আকাঙ্ক্ষা আসক্তি। আর তিন নম্বর হলো যোগ্যতা। এটা হলো একটা সার্থক বাক্যের গুণ, এটা হলো সার্থক বাক্যের গুণ। এটা কি হবে দ্রুত বলেন? হ্যাঁ, বাক্যের প্রকাশ ভঙ্গি। তা বাচ্য বলতে বলা বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে বলা হয় বাচ্য। এটা কিন্তু পড়তে হবে, বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে বলা হয় কি? বাচ্য। মনে রাখবেন একটা টপিকে বাংলা ব্যাকরণে 9-10 আপনি বাদ দিতে পারবেন না, এই যে সবগুলোই কিন্তু পড়তে হবে, কারণ ছোট ছোট টপিক গুলো থেকে কিন্তু প্রশ্ন বেশি আসে। তা বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে কি বলে? বাচ্য। এই যে এটা সহজ একটা পটল তোলা, আমরা ছোটবেলা থেকে কিন্তু এই বাগধারাটার সাথে আমরা সুপরিচিত, পটল তোলা। তা পটল তোলা মানে কি? আপনি এখন খেতে যাবেন, খেতে যাইয়া পটল তুলবেন, হ্যাঁ এইটা বুঝাচ্ছে। মানে আপনি পটল তুলে ভাজি করে খাবেন, হ্যাঁ। আর পটল কিন্তু সুন্দর মতো তুমি দেখবা, পটল যদি তুমি যদি সুন্দর মতো কাইটা কাইটা লম্বা লম্বা কেটে যদি সেগুলো একটু হলুদ মাইখা লবণ মাইখা যদি সুন্দর মতো তৈলে ভাজি করে খাও, তাহলে সেই স্বাদ, তাই না? সেই স্বাদ। তাহলে পটল তোলা আসলে সেই স্বাদ না। পটল তোলা মানে চালাক আছে দিছে, অক্কা পাওয়া, তাসকানা, ডুব মারা, ভরা ডুবে না। এই যে একটা প্রেমের নদী পাইলে যে ডুব মারবা না, ওই ডুব মারার দরকার নাই, এই তাসকানাও দরকার নাই, ভরা ডুবেও দরকার নাই, তোমার মারা যাইতে হবে। এক কথায় পটল তুলবা মানে তুমি মারা যাবা। পটল তোলা মানে কি? মারা যাওয়া। পটল তোলা মানে কি? মারা যাওয়া, মারা যাওয়া। পটল তোলা মানে কি? পটল তোলা মানে হলো মারা যাওয়া। কি হবে? মারা যাওয়া। দ্রুত দ্রুত দ্রুত, পানি কই? তাহলে পটল তোলা মানে কি? মারা যাওয়া। এরপরটা কি দেখো, গোফ খেজুরে, এটা মানে কি? গোফ খেজুরে মানে কি? এখন তোমার গোফ আছে, গোফের উপর একটা খেজুর পড়ে থাকবে, এটা গোফ খেজুরে মানে কি বলো না? গোফ খেজুর মানে কি? খুব চৌকস অর্থে নিতান্ত অলস, নাকি যার বড় গোফ আছে, বড় বড় গোফ আছে, হ্যাঁ এরকম, নাকি চাটুকার? কোনটা হবে দ্রুত বলো? হ্যাঁ, অক্কা পাওয়া, পটল তোলা, মাজা। গুড 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 গুড। তাহলে এটা কি বলো না দ্রুত? এই যে গোফ খেজুর, অনেকবার চাকরি পরীক্ষা আসছে, গোফ খেজুরে। গোফ খেজুরে মানে মনে করে যার গোফের একটা খেজুর পরে থাকে তারপর যে খায় না। গোফের উপর একটা খেজুর পরে থাকলেও যে ব্যক্তিটা খায় না, এর মতো আলিশা, এর মতো মদনা টাইপের লোক আর হয় না। এই জন্য বলা হয় গোফ খেজুর মানে নিতান্ত অলস। নিতান্ত কি? অলস। দ্রুত। রাত শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? তাই না? দ্রুত। আজ রাত, সারা রাত জেগে থাকিব,
দুজনে ইশারাতে কথা বলবো, তাই না? লাজ যদি ভেঙে যায় দুষ্টুমিতে, ভালোবাসা তারে আমি বলবো, আজ রাত সারা রাত জেগে থাকবো। খালা ভালো আছো তুমি? চেয়ারটা দিক দাও। বলতে পারো রাত শব্দের সঠিক প্রতিশব্দ কোনটা? অবনী। অবনী মানে পৃথিবী। অবনী শব্দের অর্থ কি? পৃথিবী। অবিনী, অনেক মেয়েদের নাম আছে কিন্তু অবনী। অবনী অর্থ কি? পৃথিবী। অবনী মানে কি? পৃথিবী। তাহলে কোনটা হবে? দ্রুত বলো। দ্রুম, সর্বরী, মরুদ। সর্বরী মানে রাত, সর্বরাত। এই যে দেখেন, এটা খয়রাতি চাকরি পরীক্ষা, কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই যে দেখেন খয়রাতি মার্কা চাকরি পরীক্ষায় কতটা কঠিন প্রশ্ন আসে। আপনাকে আবার 9 নতুন ভর্তি হইতে হইবে। এগুলো পারতে হলে আপনাকে অবশ্যই বেসিক জ্ঞান থাকতে হবে। নবম দশম শ্রেণী আপডেট ব্যাকরণ, নবম দশম শ্রেণী আপডেট ব্যাকরণ যদি না পড়েন, আপনার কম্পিউটার চাকরি হবে না। এটা বুঝতে পারেন, আপনার কম্পিউটার চাকরিটা হবে না। তাহলে কি করতে হবে? সারা রাত শুধু জেগে থাকলেই হবে না, সারা রাত জেগে থাকে পড়াশোনাও করতে হবে, চুপি চুপি ভালোবাসার কথাও বলতে হবে, নতুবা চাকরি হবে না। চাকরি কি হবে না? হবে না। মনে থাকবে তো? মনে থাকবে। পড়াটা দেখি আমরা। চাঁদ। উফ, চাঁদ। চাঁদ চমৎকার রোমান্টিক একটা শব্দ। চাঁদের সাথে আমরা তুলনা করেন মানুষকে, তাই না? দ্রুত বলো। উফ, দ্রুত বলো, দ্রুত বলো। এটা কি হবে? দ্রুত কোনটা হবে উত্তর? চাঁদ শব্দের প্রতিশব্দ মানে সমার্থক শব্দ কোনটা? নিশাকর, অর্ণব। অর্ণব অর্থ কি বলতে পারো? অর্ণব অর্থ সমুদ্র। অর্ণব অর্থ কি? সমুদ্র। এটা আসতে পারে কিন্তু। অর্ণব অর্থ সমুদ্র। আদিত্য মানে কি? সূর্য। আদিত্য মানে কি? সূর্য। আদিত্য মানে কি? সূর্য। তার মানে এই দুইটা তো হবেই না। পেয়ে গেছে। বলো নিশাকর। দ্রুত 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 কোনটা হবে? দ্রুত 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 বলো। দ্রুত কি হবে? আহ নিশাকর। নিশাকর মানে কি? নিশাকর। চাঁদ শব্দের প্রতিশব্দ কোন? নিশাকর নাকি সবিতা? কোনটা হবে? আদিত্য। চাঁদ। অর্ণব অর্থ চাঁদ। হ্যাঁ, নিশাকর অর্থ চাঁদ। নিশাকর। সঠিক উত্তর কোনটা? নিশাকর। সঠিক উত্তর কোনটা? নিশাকর। পড়াটা দেখি। ভূত এর বিপরীত শব্দ কি? ভূত। ভূতের বিপরীত শব্দ কি? পেতনি, ভবিষ্যৎ, ভীতু, ভৃত্য। দ্রুত বলো। ভূতের বিপরীত শব্দ কি? বিপরীত শব্দ চেয়েছে। ভূত শব্দের বিপরীত শব্দ চেয়েছে। দ্রুত বলো। নাসরিন হাওলাদার আছেন আমাদের সাথে, তুলিকা তুলি আছেন, নীলা সুলতানা তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আসমাউল হুসনা, প্রীতি দেবনাথ, নওন ইসলাম আছেন, শাহানাজ আছেন আমাদের সাথে, অনেকে নাম বলে দিলাম। সমরিতা তিনিও আমাদের সাথে যুক্ত হয়েছে, জান্নাতুল ফেরদৌস আছেন, নাফিজুল ইসলাম নীরব তিনি আমাদের সাথে যুক্ত হয়েছে, শামীম আছেন আমাদের সাথে, জুলাসউদ্দিন। ভেরি গুড। তাহলে এটা কি হবে দেখেন তো? পেতনি, ভবিষ্যৎ। দেখেন এখানে কিন্তু চমৎকার একটা জিনিস ভালো লেগেছে, যে পেতনি বানানটা সুন্দর করে লিখছে। আর তোমরা অনেকে কিন্তু পেতনি বানানটা বাজারে গাইড বই এভাবে দেয়, সেটা কিন্তু ভুল। পেতনি বানান কিন্তু এটাই শুদ্ধ। পেতনি বানান কিন্তু এটাই শুদ্ধ। তার ভূত আর ভবিষ্যৎ বানানটা খেয়ে ভ, বৈরস্যিকের বি, মূর্ধন্যস্য, এরপর একটা জফলা, এরপর একটা খণ্ডতা, এলো ভবিষ্যৎ বানান। ভবিষ্যৎ বানানটাও কিন্তু আসে। তাহলে ভূতের বিপরীত শব্দ হলো ভবিষ্যৎ। ভূতের বিপরীত শব্দ কি? ভবিষ্যৎ। ভবিষ্যৎ 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 দেখছো? বিশ্বাস, সাধনা, সাদাত রাকিব, প্রীতি দেবনাথ আমাদের, নীলা সুলতান আছেন, ভেরি গুড। সুমি আছেন আমাদের সাথে। পরের প্রশ্ন দেখি আমরা। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? চমৎকার একটা লিটারেচারের প্রশ্ন। আমরা জানি পদাবলী, গীত গোবিন্দ, নাকি চর্যাপদ, নাকি চৈতন্য জীবনী। আমরা জানি প্রাচীন যুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন হলো চর্যাপদ। এই চর্যাপদের সাথে কিন্তু সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষার প্রয়োগ আছে, তাই না? এখানে চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা অথবা আলো আধারী ভাষা বলেছেন আমাদের কে বলেন তো? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। কারণ ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তিনি কিন্তু এই চর্যাপদের প্রথম আবিষ্কারক। 1907 সালে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে তিনি কিন্তু এই বিখ্যাত চর্যাপদ আবিষ্কার করেন। ঠিক আছে, তা চর্যাপদ আবিষ্কার কি করে কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে তিনি কিন্তু এই চর্যাপদ আবিষ্কার করেন। এবং 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনি কিন্তু এটি 1000 বছরের পুরনো এবং বাংলা ভাষায় রচিত বৌদ্ধ গান এবং দোহা নামে তিনি কিন্তু এটি প্রকাশ করেন। তো এটা কিন্তু তিনি বলেছেন যে চর্যাপদের ভাষা হলো, এটাকে আলো আধারী ভাষা বলা বা সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বলা হয়। তাহলে এটা কি হবে? চর্যাপদ 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 চর্যাপদ। দ্রুত 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 দ্রুত
চমৎকার বলে। নিঃশ্বাসে স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিক উচ্চকে কি বলে বলে তো? বাংলাদেশ ডাক বিভাগ পোস্টাল অপারেটর পরীক্ষা আছে, নিঃশ্বাসে স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি গুচ্ছকে কি বলে? যৌগিক ধ্বনি নাকি অক্ষর, বর্ণ নাকি মৌলিক স্বরধ্বনি? তো আমরা কিন্তু বিশেষ পরীক্ষায় কিন্তু এসেছিল একটা এক প্রয়াসে উচ্চারিত, আমি কিন্তু পড়িয়েছিলাম আপনাদের এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে, এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে কি বলে? অক্ষর, অক্ষর, অক্ষর। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে কি বলে? অক্ষর বলে। দ্রুত লেখো, এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে অক্ষর বলে। দেখো আমরা কিন্তু অনেকগুলো এমসিকিউ সলভ করতে পেরেছি আজকে, তাই না? দ্রুত এগিয়ে যাচ্ছি। 37টা এমসিকিউ হয়ে গেছে আজকে, দেখছেন? 37টা এমসিকিউ কিন্তু হয়ে গেছে আমাদের। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? আমরা কিন্তু পারবো। হ্যাঁ, অনবর্ত কি? সমুদ্র, অর্ক, প্রসূন, পল্লব, কোনটা? দ্রুত বলো। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? দ্রুত বলো। অনেকের নাম কিন্তু আছে, অনেক ছেলেদের নামও কিন্তু আছে অর্ক, অনেক ছেলেদের নাম কি আছে? অর্ক। অর্ক নাম আছে। এই যে খ নাম্বার বলেছে মনির ইসলাম, খ নাম্বার উত্তর বলেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমাদের অর্ক, অর্ক অর্থ কি? সূর্য। অর্ক অর্থ সূর্য। অনেক ছেলেদের নামই আছে অর্ক, অনেক ছেলেদের নাম আছে অর্ক। কি প্রশ্ন কেমন লাগতেছে? আল্লাহ, সবাই পারছেন, এই জন্য অনেক ধন্যবাদ। অর্ক অর্থ সূর্য, এরকম আরো আসে কিন্তু। আফতাব অর্থ কি? এটা সরে আফ, আফ একটা তাব, আফতাব অর্থ সূর্য, এটা পরীক্ষা আসে কিন্তু। আফতাব অর্থ সূর্য, এটাও কিন্তু পরীক্ষা আসে। নাল অ্যান্ড ভয়েড, এটা কিন্তু অনেকবার চাকরি পরীক্ষা আসছে। তা বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল অপারেটর কিন্তু সহজ প্রশ্ন আসছে, তাই না? এই নাল অ্যান্ড ভয়েড মানেটা কি বলেন? বাতিল, পালাবদল, মামুলি নাকি নিরপেক্ষ? বলেন, দ্রুত উত্তরটা করেন। এটা কি নাল অ্যান্ড ভয়েড মানেটা কি? অনেকবার চাকরি পরীক্ষা আসছে, অনেকবার আসছে, অনেকবার আসছে চাকরি পরীক্ষা। দ্রুত বলো, নাল অ্যান্ড ভয়েড মানে কি? নাল অ্যান্ড ভয়েড মানে কি করতে হবে তোমাকে? দেখি একজন এখন পর্যন্ত একজন উত্তর করতে পারলে আমি কিন্তু চলে যাই, তাই তো? অনেকবার শামীম বলেছে, আমাদের শাহনাজ রহমতুল্লাহ, তিনি বলছে তারা একদম বাতিল করে দেন। হ্যাঁ, নাল অ্যান্ড ভয়েড মানে হলো বাতিল, একদম কি করে দিতে হবে? বাতিল করে দিতে হবে। ওকে, দিলাম বাতিল করে। দেখে আমাদের পরের প্রশ্নটা কি আসছে আমাদের। কত সালে মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয়? দ্রুত বলেন। 1860 সালে, 1861 সালে, 1865 সালে, 1866 সালে। শাহ আলী তিনি বলছেন। রিমন বণিক রাজু তিনিও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা কিন্তু অনেক সময় আপনাদের নাম কিন্তু আমরা কিন্তু অনেক সময় আমার চোখে পড়ে না, এক্ষেত্রে কিন্তু আপনারা মন খারাপ করেন না, ঠিক আছে? দ্রুত 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 উত্তরটা কি হবে আপনার? হ্যাঁ, অ্যাডভোকেট সামির মল্লিক আছেন আমাদের সাথে, মোহাম্মদ রাসেল আছেন আমাদের সাথে, ফাহমিদা আক্তার আছেন আমাদের সাথে, জুলিয়াস উদ্দিনও আমাদের সাথে কিন্তু যুক্ত হয়েছে। দ্রুত বলতে হবে যে কত সালে মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয়? 1860 সালে, 1861 সালে, 1865 সালে নাকি 1867 সালে? দ্রুত দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো। আমরা জানি মেঘনাদবধ একটা বিখ্যাত একটা কাব্য। দেখি অনেকে বলছে, আর সীমা খান তিনি বলছে 1861, শুভ তিনি বলছে 1861, জান্নাতুল তিনি বলছে 1861, সবাই বলছে 1861। আমিও বললাম আপনাদের সাথে একমত যে আসলে এটা প্রকাশ পায় কত সালে? 1861, 1861। তাহলে মেঘনাদবধ কাব্য কত সালে প্রকাশ পায়? 1861, 1861। মনে থাকবে। আমি মন খারাপ করব কেন? ববি, কেন তুমি মন খারাপ করবে? কখনো মানে মন খারাপ করা যাবে, অল টাইম চিল মোডে থাকবেন। কি থাকবেন? চিল মোডে। আজকে আমার বিকেলবেলা ভালো লাগে, আমি কি করছি? আমি গোলাপ গ্রাম ঘুরতে গেছি। বাহ, কি সুন্দর গোলাপের পাপড়ি সৌরভে গোলাপ গ্রামের ভিতর ঢুকে ঢুকে হাঁটছি, ভালো লাগে না? তাই গোলাপের বাগানে হাঁটলাম, গোলাপের স্মেল নিলাম, ভালোই লাগলো। এরকম করবা। যখন ভালো না লাগবে ঘুরতে যাবা। কি করবা? ঘুরতে যাবা। মনে থাকবে। অল টাইম চিল মোডে থাকতে হবে, চিল মোডে। চমৎকার একটা প্রশ্ন। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা? বঙ্গ ভাষা ও সাহিত্য, এটা কিন্তু ডক্টর দীনেশ চন্দ্র সেনের লেখা। এটা তো হবেই না, কারণ এটা কার? এটা হলো ডক্টর দীনেশ চন্দ্র সেন। ডক্টর, এরকম যদি না পারেন কাটতে কাটতে যাবেন, ডক্টর দীনেশ চন্দ্র সেন। বাকি তিনটা দেখেন, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্য ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা। দ্রুত বলেন কোনটা হবে? জান্নাতুল ফেরদৌস। শামীম রেজা তিনি বলেছেন বাংলা সাহিত্যের কথা। প্রশ্নটা কিন্তু এতটা সহজ না, কঠিন, কিন্তু প্রশ্নটা কিন্তু কঠিন। ধরতে পারেন। বা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থের মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদের লেখা?
দ্রুত বলো কোনটা হবে। আজ রাত সারা রাত জেগে থাকিব, দুজনার ইশারাতে কথা বলবো। বাংলা সাহিত্যের কথা, বাংলা সাহিত্যের কথা, সবাই বলতেছে বাংলা সাহিত্যের কথা, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের কথা। দ্রুত কোনটা হবে। বাংলা সাহিত্যের কথা, দ্রুত 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 দ্রুত। সবাই বলতেছেন বাংলা সাহিত্যের কথা, সবাই বলতেছেন বাংলা সাহিত্যের কথা। নীলা সুলতানা তিনি বলেছেন গ, ফরহাদ হোসেন তিনি বলেছেন গ। দ্রুত 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 দ্রুত। স্যার যশোরের গদখালি আসেন, গদখালি আরো সুন্দর। আর ভাই গদখালি গেছি আমি, আমি গেছিলাম ঢাকায় গোলাপ গ্রামে। হ্যাঁ, তাহলে বাংলা সাহিত্য ইতিহাস ভিত্তিক গ্রন্থ আপনারা পেরেছেন, থ্যাংক ইউ সবাইকে। বাংলা সাহিত্যের কথা, বাংলা সাহিত্যের কথা কার লেখা, ডক্টর মাসুদুল। পরটা দেখি কোন বানানটি শুদ্ধ। এই বানানটা কিন্তু আমি অনেকবার আপনাদেরকে শিখিয়েছি, যেমন পিপি শারীরিক বানানটা শিখেছি এরকম, শারীরিক, শারীরিক বানানটা শিখেছি দীর্ঘিকার আটা রস্বীকার মানে 21 দিয়ে শিখাইছি তোমাদের। দীর্ঘিকার মানে 2, রস্বীকার মানে 1, শারীরিক, ঠিক আছে। এরপর দেখেন পিপিলিকা, পয়রস্বীকার পি, পয় দিকের পি, লয়রস্বীকার লি, কয়েকার কা, পিপিলিকা লেখেলের নাম রেখে নিয়ে আস। এটা কিন্তু 2 1, এটা দীর্ঘিকার এটা রস্বীকার, পিপিলিকা। হ্যাঁ, শারীরিক বানান পিপিলিকা বানান এরকম নিশিথিনে বানান দেখো, 9 স্কের নি, 6 দিকে শীত, 6 স্কের থি, 9 দিকে নিশিথিনি। এই যে দেখো এটা 21, তা নিশিথিনি বানান কোনটা, নিশিথিনি নিশিথিনি, গ নাম্বার। উত্তর কোনটা, ঘ, 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 ঘ। সবাই পারছেন, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, তাই তো, ভেরি গুড, নিশিথিনি বানান। এই বানান কিন্তু কিন্তু আমি অনেকবার আপনাদেরকে শিখিয়েছি, বানানগুলো ভুল করা যাবে না। উজবুক শব্দটি কই, এটা কিন্তু বিসিএস পরীক্ষার একটা প্রশ্ন। দেখেন বিসিএস পরীক্ষার প্রশ্ন এরকম গরিব মার্কা চাকরিতেও আসে। তা ডাক বিভাগের পোস্টাল অপারেটর পদের পরীক্ষার প্রশ্ন আসছে যে উজবুক শব্দটি বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্ন। বলেন তো উজবুক শব্দটি কোন ভাষা থেকে আসে, ফার্সি, তুর্কি, নাকি পর্তুগিজ, নাকি আরবি? দ্রুত বলেন, এটা কিন্তু বিগত সালের প্রশ্ন, এটা কিন্তু বিগত সালের প্রশ্ন, দ্রুত বলেন। আজকে কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু কেরিয়ার প্লাস বাংলা বই একটা পেয়ে গেছেন, নামটা বলবো ক্লাস শেষে, নামটা কিন্তু ক্লাস শেষে বলবো। দ্রুত বলেন এটা কি হবে। উজবুক কি শব্দ, উজবুক তোর পর্তুগিজ শব্দ, ফার্সি শব্দ, নাকি আরবি শব্দ, কোনটা? উত্তরটা বলেন না কেন, দ্রুত। উজবুক, এটা তো বিশেষ পরীক্ষা আসছে একবার, এটা কিন্তু বিশেষ পরীক্ষা একবার এসেছে কিন্তু। উজবুক কি শব্দ, উজবুক কি শব্দ, দ্রুত বলেন। তুর্কি, ভেরি গুড। উজবেক হলো তুর্কি শব্দ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তুর্কি তুর্কি, উজবুক কি শব্দ, তুর্কি। উজবুক টাইপের মানুষ ভয়ঙ্কর, তুর্কি শব্দ, উজবুক হলো তুর্কি শব্দ। এই যে কোয়ার্টালি শব্দের অর্থ কি, এটাও আবার কয় দীর্ঘের হবে, পড়াশোনা। দ্রুত, কোয়ার্টালি শব্দের অর্থ কি, দ্রুত। এটা বিগত সালের প্রশ্ন। সাপ্তাহিক, পাক্ষিক, ষান্মাসিক, নাকি ত্রৈমাসিক? দ্রুত বলো। এই সালাম আপনাকে, আরে ভেরি গুড ভেরি গুড। এই প্রশ্নটা কিন্তু অনেকবার আমাদের চাকরি পরীক্ষা আসছে, আপনাদের বলতে হবে এটা কোয়ার্টালি মানে কি। এটা কিন্তু বিগত সালের প্রশ্ন, সুতরাং উত্তরটা কিন্তু পারতে হবে, উত্তরটা পারতে হবে, ঠিক আছে। দ্রুত বলেন, দ্রুত 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 বলো। কোয়ার্টারলি, এই জিনিসটাও কিন্তু বিসিএস পরীক্ষার প্রশ্ন। দেখেন খরাতি মার্কা চাকরি পরীক্ষা বিসিএস পরীক্ষার বিগত সালে প্রশ্ন ধরে, সুতরাং এই ধরনের প্রশ্ন বিসিএস পরীক্ষা থেকে আসে। এটা বিসিএস পরীক্ষা একবার আসছে। সাপ্তাহিক, পাক্ষিক, ষান্মাসিক, ত্রৈমাসিক, এই ষান্মাসিক বানানটা কিন্তু পরীক্ষা আসে। হ্যাঁ, মূর্ধন্য আকার, মূর্ধন্য আকার, আবার দন্ত রস্বইকার ক, বানানটা কিন্তু খেয়াল রাখবে, বানানটা কিন্তু আসে। এটা কি হবে বলতো, উত্তর কি হবে। এই যে কোয়ার্টারলি শব্দের অর্থ কি, ষান্মাসিক, পাক্ষিক, সাপ্তাহিক, নাকি ত্রৈমাসিক? উত্তর কোনটা হবে, দ্রুত। এখন পর্যন্ত কিন্তু উত্তরটা আমি পাই নাই, দ্রুত উত্তরটা করতে হবে, দ্রুত 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 দ্রুত। আইয়ুব আলী খান, সুহিল জাহান বিনতে হাসান, দ্রুত বলেন দ্রুত বলেন। ঘ নাম্বার স্যার খাদিজা আক্তার লিজা, তিনি বলছেন স্যার ত্রৈমাসিক। রাকিব তিনি বলছেন ত্রৈমাসিক। তা উত্তর হবে ত্রৈমাসিক, উত্তর হবে ত্রৈমাসিক। তাহলে কোয়ার্টারলি শব্দের অর্থ কি, ত্রৈমাসিক ত্রৈমাসিক ত্রৈমাসিক, ওকে। প্রাচীনতম বাঙালি মুসলমান কবিকে, চমৎকার একটা প্রশ্ন বা খুবই সহজ একটা প্রশ্ন। এই প্রশ্নটা অনেকবার চাকরি পরীক্ষা আসছে। প্রাচীনতম বাংলা মুসলমান কবিকে, আলাওল সে সুলতান মোহাম্মদ খান, নাকি শাহ মোহাম্মদ সগীর? দ্রুত বলো। স্নেহা চৌধুরী, খয়রাতি মার্কা, ঠিকই কইছি, এগুলো হলো খয়রাতি মার্কা চাকরি, কিন্তু প্রশ্ন করে আবার
বিসিএস মার্কা, ধনীর স্টাইলে প্রশ্ন করে, চাকরি খয়রাতি মার্কা কিন্তু প্রশ্ন করে ধনী মার্কা। আকলিমা সরকার আছেন, আমাদের অ্যাডভোকেট শামিরা মল্লিক আছেন, দ্রুত দ্রুত দ্রুত, বিনতে হাসান দ্রুত বলেন, আইয়ুব আলী খান, কোনটা হবে দ্রুত? আমরা জানি প্রাচীনতম বাংলা মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর, তার বিখ্যাত কবি ইউসুফ জুলেখা, তার বিখ্যাত অনুবাদ গ্রন্থ ইউসুফ জুলেখা, ইউসুফ জুলেখা, ইউসুফ জুলেখা, তার বিখ্যাত কে? বিখ্যাত কাব্য হলো ইউসুফ জুলেখা, ইউসুফ জুলেখা। হয়ে গেল। ওকে, আমরা কিন্তু আজকে অনেকগুলো প্রশ্ন সলভ করতেছি, অনেকগুলো এগিয়ে যাচ্ছি, তাই তো? বাক্যের 3টি গুণ কি কি? এই যে আমরা কিছুক্ষণ আগে কিন্তু আমি পড়াইছি যে এই যে এখানে কয় দীর্ঘ হবে, বাক্যের 3টি গুণ কি কি বলো তো? এইখানে এই ওইটা বলো বলো দ্রুত দ্রুত। এটাও কিন্তু বিশেষ পরীক্ষা প্রশ্ন, এটাও বিশেষ পরীক্ষা, এই সেম জিনিসটাই কিন্তু বিশেষ পরীক্ষা আসছে। এই জন্য আমি সবাইকে বলি, তোমরা যত খয়রাতি মার্কা চাকরিতে অ্যাপ্লাই করবা, কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে ধনী স্টাইলে। তার মানে বিগত সালে বিশেষ পরীক্ষার প্রশ্নগুলো যদি পড়ো, তাহলে অনেকগুলো খয়রাতি মার্কা চাকরিতে তোমাদের চাকরি হয়ে যাবে। এই জন্য সবাইকে বলি, তোমাদের অবশ্যই বিগত সালে বিশেষ পরীক্ষার প্রশ্ন সম্পূর্ণ পড়ে ফেলবা। বিগত বিশেষ প্রশ্ন যারা পড়ে তারা কিন্তু যে কোনো চাকরি পরীক্ষায় টেকে। এই জন্য তোমরা অনেকেই মনে করো যে আমি তো খয়রাতি মার্কাটা চাকরি অ্যাপ্লাই করবো, আমার বিশেষ পড়বো না আমি, তাহলে তোমার চাকরি হবে না। এই জন্য বাংলাদেশ যে কোনো চাকরি পরীক্ষা তুমি ঝাড়ুদার পোস্টে চাকরি পরীক্ষাও যদি দিতে যাও, তাও তোমার এই বিশেষ পরীক্ষা বিগত সালে প্রশ্ন পড়তে হবে, মনে থাকে জানো। সুইপার পদেও যদি অ্যাপ্লাই করো, তাও এই মনে কর বিশেষ পরীক্ষা প্রশ্ন তোমার পড়তেই হবে, নাইলে হবে না। দেখে সার্থক বাক্যে 3টি গুণ কি কি? আকাঙ্ক্ষা, সরেয়া কয়কারকা উমো আর হলো ক্ষীয়, আকাঙ্ক্ষা। দেখেন আকাঙ্ক্ষা বানানটা ঠিক আছে কোনটায়? এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে, তার মানে আমাদের এটাও বাদ এটাও বাদ, হয় এটা না হয় এইটা। তা দেখে আকাঙ্ক্ষা 2 নম্বরে আসক্তি, এই যে আসক্তি তয় আছে কোনটা? এইটা আছে, এটা আছে, হ্যাঁ। তা কিন্তু এখানে শেষে আবার বিধিও, তার মানে এটা হবে না। তা আকাঙ্ক্ষা আসক্তি যোগ্য, তার মানে খ নাম্বার উত্তর কোনটা? খ। সবাই পারছেন, তাই না? তোমরা অনেকে কিন্তু আসক্তি বলে ফেলো, মনে থাকবেন। আচ্ছা, জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ কি বলতো? জনৈক, তাহলে এই যে ঐকার আছে, ঐকার, জনৈক মূল শব্দ কি? জন। জনৈক ব্যক্তি কি? জনৈক ব্যক্তি কয়জন? একজন। জনৈক ব্যক্তি কয়জন মিলে হয়? একজন ব্যক্তি। জন যোগ এক সমান সমান জনৈক। তো জন যোগ এক সমান সমান কি? জনৈক। জন যোগ এক সমান সমান লাগ বেল কি লাগ। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, চোখে মুখে লাগ বা রাকিবের ডায়লগ। তাহলে এটা কি হবে? জন যোগ এক সমান সমান জনৈক, তাই তো? সমাস ভাষাকে কি করে? এগুলো সহজ প্রশ্ন। সমাস ভাষাকে কি করে দ্রুত বলো, এগুলো পড়াইছি কিন্তু। তা সমাস শব্দের অর্থ কি? দেখো এটা পরীক্ষা আসতে পারে। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ কি বলতো? সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ কি দ্রুত বলো। সমাস শব্দের অর্থ কি? 1 নম্বরে হলো সংক্ষেপণ, সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ। 2 নম্বর কি? সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। 2 নম্বরে মিলন। 3 নম্বর হলো একাধিক পদের এক পদীকরণ, একাধিক পদের এক পদীকরণ, একাধিক পদের এক পদীকরণ। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। তার সমাস ভাষাকে কি করে? নুসরাত বলেছেন, ভেরি গুড। এনামুল হোসেন বলেছেন, রুমানা আক্তার ইভা তিনিও বলেছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়েরা, আবার থ্যাংক ইউ থ্যাংক ইউ। তার সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। ওকে, পরের প্রশ্ন দেখি কি? অক্ষী সমীকের কি? অক্ষী সমীকের দ্রুত কি হবে? অক্ষীর সময় কি হবে? পরোক্ষ, প্রত্যক্ষ, নিরপেক্ষ, সমক্ষ, দ্রুত। অক্ষীর সমীপে, চমৎকার একটা প্রশ্ন কিন্তু। অক্ষীর সমীপে কি হবে? অক্ষী সমীপে, চমৎকার একটা প্রশ্ন। আমাদের হেপি দাস আছে, আমাদের রুমান আক্তার ইভা আছে, আমাদের উর্মিলা মন্ডল আছে আমাদের সাথে। দ্রুত দ্রুত মারিয়া মিতানুর আমাদের সাথে যুক্ত হয়েছেন। খাদিজা আক্তার লিজা সংক্ষেপ করে। মোহাম্মদ আয়ুব সংক্ষেপ করে। শাহ আলী শাহিন তিনি লিখছে সংক্ষেপ করে। জান্নাতুল তিনি বলছেন সংক্ষেপ করে। নাফিল ইসলাম নীরব তিনি বলছেন সংক্ষেপণ। সঞ্জিতা তালুকদার তিনি বলছেন কি? সংক্ষেপণ। দ্রুত বলেন। সীমা খাতুন, অনামিকা, আখি, সমুখ। উত্তরটা কি হবে? দ্রুত বলেন। অক্ষী সমীপে কি হবে? এটা কিন্তু অনেকবার আসছে এই প্রশ্ন, ডাক বিভাগের প্রশ্ন, সব বিগত সালের প্রশ্ন। বিশেষ করে যারা বিগত সালে বিসিএস পরীক্ষা পড়ছে তারা কিন্তু সবাই পারছে। তো অক্ষী সমীপে এক কথায় সমক্ষ, উত্তর হবে সমক্ষ। 49 হয়ে গেল। আমাদের আর একটা প্রশ্ন যদি করি, তাহলে দেখো, বীরবল কার ছদ্মনাম?
বীরবল কার ছদ্মনাম, এটা বিগত সালে প্রশ্ন, সব বিশেষ পরীক্ষার প্রশ্ন। তা যত খরাতি মার্কা চাকরি পরীক্ষা দিবা ততই বড় লোকের পরীক্ষা পড়বা, মানে বিগত সালে বিশেষ পরীক্ষা প্রশ্ন করবো, মনে থাকবে, বিগত সালে বিশেষ পরীক্ষা প্রশ্ন করবা। তাহলে কি হবে, দ্রুত বলেন, দ্রুত দ্রুত দ্রুত। চারের উপর কাক, নাসির স্যারের শালি থেকে তো আমি অবাক, ওরে বাবা, হ্যাঁ বিয়েই করতে পারলাম না, শালি নিয়ে টানাটানি। দ্রুত বলো, এটা কি বীরবল কার ছদ্মনাম? নবীন চন্দ্র সেন, সুধীন্দ্রনাথ দত্ত, বলয়চাঁদ মুখোপাধ্যায়, না বীরবল কার? প্রমথ চৌধুরী। ভেরি গুড ইফাত, তিনি উত্তরটা করেছেন, থ্যাংক ইউ ইফাত জেরিন। ফাতেমা জান্নাত, তিনি বলছেন খ খ খ খ খ। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, কোনটি ঐতিহাসিক নাটক বলেন তো, কোনটি ঐতিহাসিক নাটক? দ্রুত বলো, কোনটি ঐতিহাসিক নাটক? শর্মিষ্ঠা, রাজসিংহ, পলাশীর যুদ্ধ, নাকি রক্তাক্ত প্রান্তর? কোনটি, নিচের কোনটি ঐতিহাসিক নাটক? দ্রুত বলেন, রক্তাক্ত প্রান্তর, পলাশীর যুদ্ধ, হ্যাঁ রাজ সিংহ, নাকি শর্মিষ্ঠা? নিচের কোনটি ঐতিহাসিক নাটক? দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত 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 দ্রুত, তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি। দেখি তো, বনফুল, বলয়চাঁদ মুখোপাধ্যায়, প্রমথ চৌধুরী। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এটা কি হবে, তাড়াতাড়ি বলেন। তাহলে কি শর্মিষ্ঠা, রাজসিংহ, পলাশীর যুদ্ধ, নাকি রক্তাক্ত প্রান্তর? আমরা জানি পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে লেখা বিখ্যাত ঐতিহাসিক নাটক মনির চৌধুরীর, বিখ্যাত হলো রক্তাক্ত প্রান্তর, রক্তাক্ত প্রান্তর, রক্তাক্ত প্রান্তর। এটা কিন্তু আমরা পড়েছি। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? দ্রুত বলো, কোন শব্দে বিদেশি উপসর্গ, উপসর্গ কোন শব্দে? নিখুঁত, আনমনা, অবহেলা, নাকি নিমরাজি? দেখেন আজকে আমরা যে এই এতগুলো প্রশ্ন আমরা সলভ করলাম, রাত অনেক হয়েছে, এই রাতে অনেকেই দেখবা যারা চ্যাটিং করতেছে, তারা অনেকে অনেকে অর্থাৎ মনের মানুষের সাথে কপত কপতিরা কি করতেছে, ভিডিও কলে কথা বলতেছে বা চ্যাটিং করতেছে। আপনি কি করতেছেন, আপনি আমার সাথে চ্যাটিং করতেছেন বা আমার সাথে ভিডিও কলে আপনি আই কন্টাক্ট করতেছেন। আপনার জন্য চাকরি বরাদ্দ। মনে রাখবেন, আপনি এখন যার সাথে ইষ্টিপিষ্টি করতেছেন তার সাথে আপনার কখনোই বিয়ে হবে না। স্টুডেন্ট লাইফে আপনি দেখবেন শতকরা 5% বিয়ে হয়। স্টুডেন্ট লাইফে আপনি যাকে ভালোবাসেন তার সাথে বাংলাদেশে শতকরা 5% বিয়ে হয়, আর বাকি 95%ই অন্যের সাথে সংসার করে। এই জন্য আপনারা, আমি অনেকেরই বলি যে আপনারা ছেলেরা যারা আছেন, আপনারা এত কষ্ট করে, যেহেতু কষ্ট এটা চাকরি নিয়ে নেন, আপনি তো জানেন যে আপনার বউকে কেউ না পাহারা দিচ্ছে। হ্যাঁ, সরকারি যারা চাকরি করে তাদের বউ, তারা কিন্তু তাদের বউ দেখাশোনা করার জন্য প্রচুর পুরুষ লোক আছে। আপনার বউকে SMS দেওয়ার জন্য অনেক লোক আছে, বাংলাদেশে বেকার ছেলেরা বসে আছে। সুতরাং আপনি পড়াশোনা করেন, আপনি চাকরি পান, টেনশন নিয়ে না, আপনার বউ ঠিকই আপনার কাছে চলে আসবে। মেয়েদের বলতেছি যে আপনি যাকে ভালোবাসেন না কেন, যার সাথে চ্যাটিং করেন তার সাথে আপনার কখনোই বিয়ে হবে না, সুতরাং টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, আপনার হাজবেন্ডও যে হবে ভবিষ্যৎ, দেখবেন সেও কারো না কারোর সাথে চ্যাটিং করতেছে। সুতরাং আপনি কি করবেন, নির্বিঘ্নে পড়াশোনা করবেন। তা কোন শব্দে বিদেশি উপসর্গ আছে? নিখুঁত, আনমনা, নাকি অবহেলা, নাকি নিমরাজি? সবাই মনে রাখবেন নিমরাজি। উত্তরটা কি হবে? নিম 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 হলো আরবি উপসর্গ। নিম কি? স্যার ভিডিও কল কিভাবে দেয়? ও বাবা, এরা ভিডিও কল কিভাবে দেয় সেটাও বুঝে না। ওরে বাবা রে, ভিডিও কলে দেয় না, বুঝে না, বুঝে না, তাই তো। নো চ্যাটিং, এক হাতে রিল আরেক হাতে ক্লাস, কোনো কিছু বাদ যাবে না। ওরে বাবা রে। স্যার আমার মনের মানুষ ওয়েটিং লিস্টে আছে, ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে দেন। আকলিমা সরকার, তোমার মনের মানুষ ওয়েটিং লিস্টে আছে? বাবা, এত মনের মানুষ তোমার। হ্যাঁ, বৈরাগ্য সাধনে ড্যাশ সে আমার নয়। বাহ, চমৎকার একটা প্রশ্ন। বৈরাগ্য সাধনে ড্যাশ সে আমার নয়, আনন্দ, মুক্তি, নাকি বিশ্বাস, নাকি আশ্বাস? কোনটা হবে? দ্রুত বলো কোনটা হবে, দ্রুত শেষ করে দিব ক্লাস, দ্রুত দ্রুত শেষ করে দিব, দ্রুত বলো, দ্রুত দ্রুত লেখো, দ্রুত 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 দ্রুত। মুক্তি, শামীম রেজা সবার আগে উত্তরটা করেছে আজকে ক্লাসে। শামীম রেজাকে অসংখ্য ধন্যবাদ। শামীম রেজা, তুমি ভুলো প্রেম প্রীতি করো না, ঠিক আছে? জাস্ট টাইম পাস করবা আর দ্রুত পড়াশোনা করবা, দেখবা তোমার চাকরি হয়ে যাবে। আজকে ক্লাসে কিন্তু সর্বোচ্চ রেসপন্স ছিল শামীম রেজা। হ্যাঁ, শামীম রেজা কিন্তু অনেক রেসপন্স ছিল আজকের ক্লাসে। হ্যাঁ, অনেক রেসপন্স ছিল, তাই তো। নওরিন ইসলাম কোথায়? নওরিন ইসলাম কই তুমি? নওরিন ইসলাম বেবি তুমি কই? নওরিন ইসলাম একটু সাড়া দাও। নওরুল ইসলাম কোথায়? নওরিন ইসলাম, তোমাকে আমি খুঁজতেছি। ও প্রিয়া তুমি কোথায়? নওরিন ইসলাম তুমি কোথায়? ও প্রিয়া তুমি কোথায়? তুমি সাড়া দাও, আমি খুঁজতেছি নওরিন ইসলামকে, খুঁজতেছি। নওরুল ইসলাম একটু কমেন্ট করো, হাই দাও, তোমাকে আমি খুঁজতেছি। সীমা খাতুন আমাকে সাথে আছে, সঞ্জিতা ঔষি আছে আমাদের, খাদিজা নাদির আছেন, রিমন বণিক, রিজু আছেন, রাকিব আছেন আমাদের সাথে, রায়হান রাফি, বাংলাদেশের বিখ্যাত পরিচালক, চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি। সংশয়ের বিপরীতাত্মক শব্দ কোনটা? নির্ভয়, বিস্ময়, প্রত্যয়, নাকি দ্বিধা? অনেকবার এটা চাকরি পরীক্ষা আছে। দ্রুত 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 দ্রুত, কোনটা হবে, কোনটা হবে, কোনটা হবে, কোনটা হবে? দেখো, আমি বলেছি নওরিন ইসলাম। নওরিন ইসলাম কোথায় আছেন তিনি?
নওরুল ইসলাম আমাদের সাথে আছেন? হ্যাঁ, নওরুল ইসলাম আছেন নাকি নেই? নওরুল ইসলাম থাকলে সাড়া দিও, নওরুল ইসলাম সাড়া দিও। হ্যাঁ, নওরুল ইসলাম লাইফস্টাইল বেবি তুমি আছো? এই যে দেখো আজকে ক্লাসের সর্বোচ্চ শেয়ারকারী এই বেবি, এই বেবিটা কিন্তু পেয়েছে নওরুল ইসলাম। বেবি তুমি আমাদের হটলাইন নাম্বারে নাম ঠিকানা দিয়ে দিলো, তুমি পেয়ে গেছো আজকের ক্লাসের সর্বোচ্চ শেয়ারকারী কেরিয়ার প্লাস বাংলা বই নওরুল ইসলাম। আজকে ক্লাসের সর্বোচ্চ শেয়ারকারী ছিল নওরুল ইসলাম, নওরুল ইসলাম। ওকে বেবি, সংশয় এই বিপরীত শব্দ প্রত্যয় তোমরা সবাই পারো, কারণ এগুলা বিগত সালে বিসিএস পরীক্ষার প্রশ্ন, সব 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 সহজ প্রশ্ন বিগত সালে বিসিএস প্রশ্ন। ঠিক আছে, কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত? এটাও বিগত সালের প্রশ্ন। বলতো কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে, মাথা শব্দটা অনেক অর্থে ব্যবহৃত হয়, বুদ্ধি অর্থে। দেখো, তিনি সমাজের মাথা, এখানে কোনো বুদ্ধি, মাথা খাটিয়ে কাজ করবে, লজ্জা আমার মাথা কাটা গেল, তোমাকে মাথা নেই তার মাথা ব্যথা। দ্রুত বলো কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? দ্রুত দ্রুত, আমি আছি। এই যে দেখো, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা, এই যে দেখো তোমার জন্য আনছি আর সিকোলা, কোনা ফিরা চাও। দ্রুত বলো মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে কোন বাক্যে? তিনি সমাজের মাথা, এখানে প্রধান অর্থে, এখানে মাথা শব্দটা কিন্তু প্রধান অর্থে ব্যবহৃত হয়েছে। কোন অর্থে? প্রধান অর্থে ব্যবহৃত হয়েছে। তিনি সমাজের মাথা, এখানে মাথা শব্দটি প্রধান অর্থে ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? তার মানে এটা হবে না, এটা হবে না, মাথা খাটিয়ে কাজ করবে। ওকে, মাথা খাটিয়ে যদি কাজ করা, এই শোনো, মাথা খাটিয়ে কাজ কর, তার মানে মাথায় বুদ্ধি খাটিয়ে কাজ করো। 100% উত্তরটা মাথা খাটিয়ে কাজ করবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমি বই পাইলাম মাথা খাটিয়ে কাজ করবে। পুরো আইডিটার নাম নওরুল ইসলাম, নওরুল ইসলাম, নওরুল ইসলাম, নওরুল ইসলাম। আচ্ছা দেখি পরেরটা কে, 55 হয়ে গেছে। কোনটি তদ্ভব শব্দ? আমি বারবার এগুলো শিখিয়েছি কি, কিন্তু যে সকল শব্দের মূল উৎস বাংলা ভাষায় খুঁজে পাওয়া যায়, মানে সংস্কৃত ভাষায় যে সকল শব্দের মূল উৎস সংস্কৃত ভাষায় খুঁজে পাওয়া যায়, ওগুলো হলো তদ্ভব শব্দ। সূর্য, না এটা দীর্ঘকার আছে, কারণ দীর্ঘকার যুক্ত শব্দ হলো তৎসম শব্দ, ওটা তো হবে না। ক্ষীয় যুক্ত শব্দ হলো তৎসম শব্দ, সুতরাং এটাও হবে না। হয় হবে চাঁদ, না হবে গগন, হয় চাঁদ না হয় গগন। তুমি দেখো তো চাঁদের কোনো বিকল্প কোনো কঠিন শব্দ আছে কিনা? আছে, চন্দ্র। চন্দ্র, তো চন্দ্র কি শব্দ? তৎসম শব্দ। সুতরাং যে সকল শব্দের মূল উৎস সংস্কৃত ভাষায় খুঁজে পাওয়া যায়, ওটাই হলো তদ্ভব বা বাংলা শব্দ। বাংলা শব্দ কি হবে? বাংলা শব্দ। শুনেন, এত যারা টাস্টার জবাব দেয় এরা পারে কেমনে জানেন? ওরা হয়তো কোনো না কোনো ভাবে আমাদের জব মেডিসিনে কোনো না কোনো কোর্সে ভর্তি আছে। তা আপনি জব মেডিসিনে কোনো না কোনো কোর্সে যদি ভর্তি থাকেন, তাহলে আপনি এমনিতেই পারবেন, কারণ বেসিক ক্লাসে কিন্তু আপনি বস হয়ে যাবেন। বেসিক ক্লাসগুলোতে আপনি কি হয়ে যাবেন? বস হয়ে যাবেন, বস 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 বস। এই যে দেখেন কোন কবিতাটি চতুর্দশপদী কবিতা, তার মানে বুঝতেই পারতেছেন চতুর্দশপদী কবিতা মানে আমাদের মাইকেল মধুসূদন দত্তের সাথে জড়িত। মাইকেল মধুসূদন দত্ত। আমরা কয়টা? 57, 58, 59, 60, আর 3টা প্রশ্ন পড়বো। তারপর তোমাদের ছুটি কি মজা, ছুটি দিয়ে দেবো, তোমাদেরকে ছুটি দিয়ে দেবো। রুমান আক্তার, ইভা, লাখ ভেলকি লাখ, সমৃতা হোসান। দ্রুত বলো এটা কি হবে? কোন কবিতাটি চতুর্দশপদী? সোনার তরী, না এটা রবি ঠাকুর কিন্তু কখনই এই চতুর্দশপদী কবিতা লেখা নাই, সুতরাং এই সোনার তরী এটা তো হবেই না। জীবন বন্দনা, না জীবন বন্দনা নামে তিনিও কোনো জীবন বন্দনা আমাদের লিখছে কে? কাজী নজরুল ইসলাম, না বঙ্গভাষা। ধন্যবাদ, ধন্যবাদ না, ওটা সবাই পারে, বঙ্গভাষা। দ্রুত 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 দ্রুত, চতুরঙ্গ, 4 অঙ্গের সমাহার, চতুরঙ্গ। দ্রুত, চতুরঙ্গ তো হওয়ার কথা, চতুরঙ্গ 4 অঙ্গের সমাহার, কিন্তু চতুরঙ্গ তো বহুব্রী হয়ে যায়। বহুব্রী, কারণ চতুরঙ্গ বলতে ঘোড়া বোঝাচ্ছে, তাহলে এটা বহুব্রী সমাস হবে। পরটা দেখি, লাঠালাঠি শব্দটি কোন ভাষা? এটা কিন্তু আমি এই কিছুক্ষণ আগে কিন্তু তোমাদেরকে আমি শিখিয়েছি। লাঠালাঠি, আমি বললাম বেতিহার বহুব্রী কোনটা? পূর্বপদে স্বরে আ, পরপদে রস্বই। যেমন চস্কের চু, এরপর কি ময়াকার মা, চস্কের চু, মস্কের মি, চস্কের চু ময়কার মা, স্বরে আ আসে চু মিয়ে রস্বই। বাংলাদেশে একটা বিখ্যাত স্থান আছে রাঙামাটিতে, তুমি যদি যাও, এটা বিখ্যাত একটা জায়গার নাম। হ্যাঁ, তাহলে এটা দেখো, পূর্বপদে স্বরে আ, পরপদে রস্বইকার যদি থাকে, তাহলে সেটা অবশ্যই বেতিয়ার বহুব্রী হয়। তাহলে এটা কি হবে? লাঠালাঠি কোন সমাস বলো? বেতিয়ার বহুব্রী সমাস। লাঠালাঠি কোন সমাস? বেতিয়ার বহুব্রী। বেতিয়ার বহুব্রী, বেতি বহুব্রী আছে নাই, শুধু বহুব্রী, তাহলে মানে বহুব্রীতে টিক দিয়ে চলে আসবা। অপলাপ শব্দটির অর্থ কি? দ্রুত বলো, এটা সব বিগত সালের প্রশ্ন, সব বিগত সালের প্রশ্ন।
এখানে তো পোস্টাল অপারেটর তো সব সহজ প্রশ্ন দিছে। দ্রুত বলো কোনটা হবে? অপলাপ শব্দের অর্থ কি? দ্রুত বলো অপলাপ শব্দের অর্থ কি? তাড়াতাড়ি। অনেক আছে না, কয় না আমি কাজ করিনি, আমি চুরি করিনি, আমি প্রতারণা করিনি, তাহলে কি হবে? অস্বীকার করা। তাহলে অপলাপ মানে কি? মিথ্যা। অপলাপ শব্দের অর্থ কি? অস্বীকার, মিথ্যা, প্রলাপ না অসদালাপ কি? অপলাপ শব্দের অর্থ কি? দ্রুত বলো, দ্রুত দ্রুত। অপলাপ শব্দের অর্থ কি? দ্রুত বলো, অপলাপ শব্দের অর্থ কি? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আমরা যত দ্রুত উত্তর করবো আমরা সামনে এগিয়ে যাবো। আমি বলেছি তো 7টা প্রশ্ন অ্যান্সার করবো। দ্রুত বলো। অস্বীকার করার কিছুই নেই। দ্রুত ক নাম্বার, যেহেতু বলে ফেলছে একজন, অপলাপ মানে অস্বীকার, অপলাপ মানে অস্বীকার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ঢাকের কাঠি বাগদার অর্থ কি? দ্রুত বলো, দ্রুত। আমি বলেছিলাম দ্রুত বল। ঢাকের কাঠি মানে কি? 60টা প্রশ্নের উত্তর বলবো, তবে সবাইকে বলবো দেখো 01901519501। ঠিক আছে, আমাদের কিন্তু সকল কোর্সে ভর্তি চলতেছে, বিসিএস কোর্সে ভর্তি চলতেছে, 51তম বিসিএস কোর্সে ভর্তি, মাত্র 4000 টাকা অনলাইন, একদম লেকচার শীট সহ। এবার দেখো আপনি নিবন্ধন কোর্সে ভর্তি হবে, নিবন্ধন কোর্সে সাবজেক্টিভ প্লাস জেনারেল একদম দুইটা মিলে নিবন্ধন, যদি আপনি যদি সাবজেক্টিভে ভর্তি হন, নিবন্ধন সাবজেক্টিভে ভর্তি হলে মাত্র 1650 টাকা। আবার যদি আপনি নিবন্ধন জেনারেলে ভর্তি হন তাহলে আপনি ভর্তি হতে পারবেন মাত্র 1250 টাকা, সব একদম লেকচার সহ। আপনি যদি কোনো 10 থেকে 20তম গ্রেডের আমাদের যদি কোনো ক্যান্ডিডেট হন, এই যে আজকে 10 থেকে 20তম গ্রেডের চাকরিগুলো প্রশ্ন সব করাম, কম্পিউটার অপারেটর থেকে শুরু করে সব, তাহলে স্বাস্থ্য থেকে শুরু করে সব জন্য মাত্র 1650 টাকা। আর প্রত্যেকটার সাথে লেকচার শিট, হ্যান্ড নোট সব ফ্রি, সব ফ্রি করে দেওয়া আছে। অথবা এখানে তুমি দেখো, এখানে তোমাদের কিন্তু একটা গুগল ফর্ম দেওয়া হয়। অনেক আছে তোমরা গরিব 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 বলা যাবে না আসলে, যারা মানে অসহায় থাকেন একটু, অনেকে যারা থাকেন না, আপনারা একটু আছেন অনেকেই আর কি, মানে যারা বেকার তারা সবাই অসহায়। এক কথায় কি আমরা সবাই ফকির। ফকির কারা জানেন? যাদের বেকার তারাই ফকির, চাকরি নাই বাকরি নাই, বোঝেন না, অন্যের ঘরে বসে খাইতেছেন, তবে এটাই ফকির। চিন্তা করেন না, যারা অসহায় আছেন তাদের এই যে ঢাকের কাঠি মানে মোসাহেব, ঢাকের কাঠি মানে কি? মোসাহেব, ঢাকের কাঠি মোসাহেব। ততক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা অনেক দ্রুত এগিয়ে গেছি, তারপর আমাদের 60টা এমসিকিউ পড়াইছি আজকে। দেখেন এরকম আমরা আপনাদেরকে পড়াই দিলাম, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে এরকম প্রতিদিন। এবং আগামীকাল কিন্তু আমাদের পেইড বেজে ক্লাস করবেন। এই সামনে আমাদের অনেক সার্কুলার দিয়ে, এই মাসে কিন্তু অনেক আবেদন আছে। এই কোরবানিতে আপনি কোরবানি টিউশন, আপনি বেকার মানুষ, আপনি কোরবানি দিবেন কিভাবে? আপনার উপর কোরবানি তো ফরজ হয়নি। এই জন্য আপনার কি করতে হবে? আপনার কোরবানি আপনার দেওয়ার দরকার নেই, আপনি ডাইরেক্ট কি করবেন? আপনি পড়াশোনা করেন ভাই, পড়াশোনা করেন, একটা চাকরি লাগবে এই জগতে। যতই রাত জায়গা চ্যাটিং করেন না কেন, ও দরকার নাই, ঠিক আছে? ঘুমের ট্যাবলেট খাইয়েন না, কারোর জন্য সুইসাইড করেন না, এগুলো সব ভুয়া। প্রেম প্রীতি বলতে পৃথিবীতে কিছুই নেই, প্রেম বলে কিছুই নেই। প্রেম মানেই সরকারি চাকরি। আপনি সরকারি চাকরি করেন, আপনার টাকা পয়সা থাকুক, বিজনেস করেন, আপনার কাছে প্রেম ভালোবাসা এমনিই জাগবে, ঠিক আছে? চাকরি নাই, পকেটে টাকা নাই, প্রেম ভালোবাসা চ্যাটিং এগুলো কিচ্ছুই নাই, ঠিক আছে? জাস্ট ফেক, ফেক, তাই কি? মনে থাকবে। ওকে, তো এতক্ষণ যারা আমাদের সাথে ক্লাস করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। জব মেডিসিনের সাথে থাকবেন, ঠিক আছে? আপনারা যে কোনো একটা কোর্সে যারা ভর্তি হন না, বা আপনারা যারা ভর্তি আছেন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বলে দিবেন আমাদের প্রত্যেকটা মানে কোর্সে কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে। যাদের আর্থিক সমস্যা আছে শুধু গুগল ফর্মটা পূরণ করে দিলেই আপনি ভর্তি হতে পারেন। ওকে, যারা তখন আমাদের সাথে ছিলেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমার কত চেনা ডাইকে ডাইকে লোক উঠান লাগে না।